সালাম আলাইকুম। শুনতে পাচ্ছি আমরা সবাই? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে। জি ভাই, চলে আসলে আমরা শুরু করতে পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, আমাদের ফেসবুক লাইভ অলরেডি অন আছে। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, সবাই জয়েন করুক। আর ভাই চলে আসলে আমরা ইনশাল্লাহ শুরু করে দিব খুব দ্রুত। ইনশাল্লাহ। আরেকটা ব্যাপার হচ্ছে, গতকালকের সেশনের ম্যাটেরিয়ালস গুলা আমি সকলকে মেল করে দিয়েছি যারা অ্যাটেন্ড করেছিলেন। আশা করি সবাই সবগুলা পেয়েছেন। তো কারো কোনো কোয়েরি বা কোয়েশ্চেন থাকলে বলতে পারেন এই রিলেটেড। আমাদের আজকের স্পিকার রুহুল আমিন ভাই কয়েক মিনিটের মধ্যে আমাদের মাঝে জয়েন করবেন। তো আমরা আমাদের অলরেডি ফেসবুক পেজ থেকে লাইভে আছি। আপনারা যারা এখনো জয়েন করেননি তারা আমাদের জুম লিংকে জয়েন করে ফেলেন, এবং যারা পার্টিসিপেন্ট আছেন তারা নিজ নিজ ফ্রেন্ডদের কাছে এবং পরিচিত জনের কাছে আমাদের মিটিং এর লিংকটি দিয়ে দিতে পারেন। আমরা আর কিছুক্ষণের মধ্যে আমাদের আজকের সেশনটি শুরু করতে যাচ্ছি। সকলকে ধৈর্য ধরে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া আমাদের ইসলামিক ইউনিভার্সিটি সায়েন্স ক্লাবের ফেসবুক পেজেও আমাদের এই প্রোগ্রামটি লাইভ হচ্ছে।
তো আপনারা শেয়ার করে দিতে পারেন সবাই যার যার ফ্রেন্ডদের কাছে। আর আজকের এই অনুষ্ঠানের হোস্ট হিসেবে থাকছে কবির হোসেন এবং সুমাইয়া আক্তার। তো আমাদের আজকের অনুষ্ঠানের স্পিকার রুহুল আমিন ভাই কিছুক্ষণের মধ্যেই জয়েন করবেন। তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এবং কবির, আমাকে কি শুনতে পাচ্ছো? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ওকে। আমাদের মধ্যে ইতিমধ্যে আমাদের দেখতে পাচ্ছি আমাদের সায়েন্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব শফিক আহমেদ ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন। তো ভাইকে স্বাগতম জানাচ্ছি এবং ভাইকে আসলে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি আজকের আমাদের এই পুরো প্রোগ্রামটা নিয়ে ভাইয়ের সাথে আমরা ভাইয়ের একটি সংক্ষিপ্ত বক্তব্য জানতে চাচ্ছি। ওকে, ধন্যবাদ সাজ্জাদ। আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাই, যাচ্ছে। ও, আহ, আমাদের অনেক দিন থেকেই এরকম একটা চিন্তা ভাবনা ছিল যে আমরা যদি একটা সপ্তাহব্যাপী এরকম হায়ার স্টাডি রিলেটেড একটা প্রোগ্রাম করি বা একটা বুট ক্যাম্প টাইপের কিছু করি, তাহলে আমার মনে হয় যে শিক্ষার্থীদের অনেক পেইড কোনো বা প্রিমিয়াম কোনো কোর্স নিতে হবে না। তো সেই প্রেক্ষিতে এই প্রোগ্রামটা লঞ্চ করা। তো আশা করছি স্টুডেন্টরা যারা দেশের বাইরে যেতে চায়, রিসার্চ গবেষণা করতে চায়, তারা ইনডেপথ নলেজ পাবে এখান থেকে। আহ, আসলে আমরা অনেক সময় অনেক তথ্যই খুঁজে পাই না, বা অনেক তথ্যই কারো কাছে ওইভাবে পাই না, যেগুলো এই বুট ক্যাম্পগুলো থেকে জানা যায়। এখানে অনেক সিক্রেট কিছু ভাইরা শেয়ার করতেছেন, যেগুলা অনেক জরুরি আমাদের জন্য। সামনের আমাদের যে আহ, পরিকল্পনাগুলো, সেগুলো এক্সিকিউশনের জন্য খুবই জরুরি। আমাদের রুহুল আমিন ভাইয়াও চলে এসেছেন, উনি সেশন শুরু করবেন। তো আমি আর কথা না বাড়াই, সবার জন্য শুভকামনা। আর ভাইয়া এখন শুরু করবেন, আমরা সবাই ভাইয়ার সেশনটি মনোযোগ সহকারে শুনবো এবং দেখবো। ঠিক আছে, হ্যাঁ সাজ্জাদ। ধন্যবাদ। আমাদের আজকের সেশনের স্পিকার রুহুল আমিন ভাই ইতিমধ্যে আমাদের মধ্যে জয়েন করেছেন। তো আমি আজকের অনুষ্ঠানের হোস্ট কবির হোসেন এবং সুমাইয়া আক্তারকে বাকি পার্টটা কন্টিনিউ করার জন্য বলছি। সালাম ও আলাইকুম। ভাই, ভাই আমাকে শোনা যাচ্ছে? আসসালামু আলাইকুম। ভাই আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা আমাদের আজকের বহুল প্রতীক্ষিত সেশনটি শুরু করতে পারি। আসসালামু আলাইকুম। আশা করছি আমরা সকলেই ভালো আছি। আমরা যারা ইতিমধ্যে সেশনতে যুক্ত হয়েছি তারা সেশনটি অন্যদের সাথে শেয়ার করে তাদেরও যুক্ত হওয়ার সুযোগ করে দেই। হাই স্টাডি অ্যাব্রড বুট ক্যাম্প, এ রোডম্যাপ টু গ্লোবাল এডুকেশন প্রোগ্রামের ডে 3 সেশনে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আপনাদের সাথে হোস্ট হিসাবে আছি আমি সুমাইয়া আক্তার শিমু। পড়াশোনা করছি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে। এবং আমি আছি কবির হোসেন, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড জিওগ্রাফি ডিপার্টমেন্ট থেকে। আমি ইসলামিক ইউনিভার্সিটি সায়েন্স ক্লাবের জয়েন্ট সেক্রেটারি হিসেবে বর্তমানে আছি। আজকের সেশনে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা জানবো সেগুলো হচ্ছে ন্যাভিগেটিং অ্যাপ্লিকেশন পোর্টালস অ্যান্ড প্রিপেয়ারিং এসেনশিয়াল ডকুমেন্টস, building a timeline to meet all deadlines, funding types for research assistant, teaching assistant, graduate assistant, and fellowship, strategies to find and secure full funding, smart approaches for applicants with low CGPA. আজকের সেশনে আমাদের সাথে স্পিকার হিসাবে আছেন মোহাম্মদ রুহুল আমিন, গ্র্যাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, মার্শাল ইউনিভার্সিটি, ইউএসএ। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম, আমাকে শোনা যাচ্ছে কেমন না ঠিক আছেন মতো ভাইয়া? না? জি, আলহামদুলিল্লাহ। এছাড়াও আজকের সেশনে কনভেনর হিসাবে উপস্থিত আছেন সাজ্জাদ হোসেন সৈকত, ভাইস প্রেসিডেন্ট টেকনিক্যাল, ইসলামিক ইউনিভার্সিটি সায়েন্স ক্লাব। ভাইকে শুভেচ্ছা বক্তব্য প্রদানের মাধ্যমে আজকের সেশনটি শুরু করার জন্য অনুরোধ করছি। আহ, ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের কো হোস্ট কে।
তো আপনারা গতকাল আমাদের রুহুল আমিন ভাইয়ের প্রথম দিনের দ্বিতীয় দিনের সেশনটি অ্যাটেন্ড করেছেন, তো আজকে আমরা তৃতীয় দিন নেট সেশন শুরু করতে যাচ্ছি। টপিক হচ্ছে অ্যাপ্লিকেশন পোর্টালস, ডেডলাইন অ্যান্ড ফান্ডিং সিক্রেট, যেখানে আমাদের ভাই এই ব্যাপারগুলো নিয়ে হচ্ছে আলোচনা করবেন। এবং গতকালকের সেশনটা যারা অ্যাটেন্ড করেছেন তারা অবশ্যই দেখেছেন, আসলে অনেক এনার্জেটিক এবং খুবই ইন্টারেক্টিভ একটি সেশন ছিল। তো আমি আশা রাখবো আজকের এই সেশনে হচ্ছে আপনারা ধৈর্য সহকারে সকলে থাকবেন। এবং গতকাল সেশনে আমি খেয়াল করেছি এবং শুরু থেকে শেষ পর্যন্ত আসলে একই পরিমাণ অ্যাটেন্ডেন্স ছিল। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই সেজন্য। তো আমি আসলে এই বাকি পার্ট ভাই কন্টিনিউ করবে। তো আমি জাস্ট একটু আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি যে আপনাদের প্রতিদিনের আসলে যারা যারা অ্যাটেন্ড করতেছেন তাদের আমরা হচ্ছে একটা অ্যাটেন্ডেন্স ফর্মের মাধ্যমে অ্যাটেন্ডেন্স নিচ্ছি, এবং যারা অ্যাটেন্ড করবেন শুধুমাত্র তারাই আমাদের এই পার্টিসিপেশন সার্টিফিকেটটা পাবেন। এছাড়াও গতকালকের যে ম্যাটেরিয়ালস গুলো ছিল আপনাদের সকলকে ইমেলের মাধ্যমে সেই ম্যাটেরিয়ালস এর ফোল্ডারটা দিয়ে দেওয়া হয়েছে, আশা করি সকলে ম্যাটেরিয়ালস গুলো দেখেছেন। এর বাহিরে আপনাদের যদি আরো কিছু জানার থাকে বা কোনো কোয়েশ্চেন থাকে আপনারা চ্যাট বক্সে কিউএনএ সেশনের সময় সেটা করতে পারবেন। তো আমি আর কথা বাড়াচ্ছি না, আমি আহ, আমাদের বাকি অংশটুকু পরিচালনার জন্য আমাদের কো হোস্টের অনুরোধ জানাচ্ছি। হ্যালো। রুহুল আমিন ভাইয়া, আহ, আপনাকে ওয়েলকাম আমাদের আজকের এই সেশনটাতে। গতকালকে খুব সুন্দর আমরা একটি সেশন পরিচালনা করেছিলাম। আপনার আহ, পুরো একটা জার্নি আমরা সেখানে শুনছিলাম। বিশেষ করে আজকের আমাদের যে সমস্ত বিষয়গুলো রয়েছে এটা আমরা আগেই সবাইকে প্রোভাইড করে দিয়েছিলাম, তো সেই বিষয়গুলোর উপরই আমরা খুব সময় নষ্ট না করে এখনই শুরু করতে চাচ্ছি। এখন আপনি শুরু করলে হয় এখন ভাই। ঠিক আছে। গতকালকে অনেক মানুষ ছিল, আজকে দেখতেছি মাত্র 45 জন। গতকালকে সম্ভবত 60, 55 বা 60 জন ছিল। যাই হোক, আশা করি তারা মনে হয় ফেসবুক থেকে জয়েন করছে। তো আমি তাহলে শুরু করবো। হ্যাঁ, কারণ একটু শুরুর দিকে লেট জি হয়ে গেছে। ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে। তো গতকালকে সেশনে মোটামুটি আমি পরে মানে আমি ডে 3 আসলে দেখিনি, না দেখে হচ্ছে ডে 2 এর জন্য আমি কালকে যত কথা বলছি, তো তার মধ্যে আমি দেখলাম যে আমি অনেক কিছু কভার করে ফেলছি। তো গতকালকে সেশন যারা শুনেছে তারা আজকে আসলে দেখতে হবে যে আসলে সেভাবে তেমন বলার কিছু নাই। তো আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে, তাহলে তো অনেক কিছু বলার বাকি ছিল, যেমন জিআরই নিয়ে বলার বাকি ছিল, জিআরই নিয়ে অনেকগুলো প্রশ্ন আসছিল। তারপরে হচ্ছে এসওপি নিয়ে আর কিছু বলার বাকি ছিল, যেটা আমার মনে হয়েছে বলা উচিত। So আমরা আজকে মোটামুটি টার্গেট করব যে জিআরই নিয়ে 15 মিনিট, এসওপি নিয়ে 15 মিনিট, এসব নিয়ে কথাবার্তা বলা। এবং এর মাঝে অন্যদের যদি আরো কোনো প্রশ্ন থাকে তাহলে সেই প্রশ্নগুলো আমরা সেই অনুযায়ী সলভ করবো, বিকজ এগুলো খুব কি এলিমেন্ট। আমি গতদিন এলওআর নিয়ে কথা বলছি, এলওআর জিনিসটা আসলে আমি এলওআর এর স্যাম্পলও দিয়ে দিয়েছি। সো আমার মনে হয় এলওআর নিয়ে আর খুব একটা আহ, মানে হচ্ছে যে সমস্যার কথা না, কারণ আই হোপ সবাই গতদিনে আমার দেওয়া ম্যাটেরিয়াল গুলো পেয়ে গেছে। তো আজকে যেমন আমি আমার রেসিপি দেখাবো, যদিও আমার রেসিপি অতটা ভালো না, আরো কিছু রেসিপি দেখাবো। তারপরে হচ্ছে যে কি বলে হচ্ছে যে এদিকে আমরা টেকনিক্যাল এসব টেকনিক্যাল যে রিসার্চ স্টেটমেন্ট, আমার মনে হয়েছে সেটা নিয়ে কথা বলার তেমন কিছু নাই, বিকজ টেকনিক্যাল জিনিসপত্র আমরা সবাই লিখতে পারি, নন টেকনিক্যাল একটু এসওপি টাইপের জিনিসপত্রগুলো আমরা লিখতে একটু কষ্ট পাই। এবং আমি শুরুতে যখন আমার এসওপি লিখছি তখন আমি খুব প্যারা খাইছি, মানে আমি মনে হয় 100 না 200টা এসওপি লিখছি, তারপরে আমার এসওপি ফাইনাল ভার্সন আসছে। তো ওই জায়গাতে সবার আসা উচিত বা সবার এরকম এখন থেকে এফোর্ট দিয়ে এসওপিটাও যেরকম আমরা বানাতে শুরু করি, এসওপিটাও বানানোর একটা প্র্যাকটিস, যেটা কখনো একদিনে রাতারাতি হয়ে যায় না, ওটা বানানো শিখতে হয়। বানানোর পরে ওভার দ্য টাইম মানে কাটছাট করে 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 ওটাকে ঠিক করতে হয়। যদিও এআই চলে আসছে, আমাদের সময় এআই ছিল না, তো তখন আসলে একটু কষ্ট করে কাজকর্ম করতে হতো আর কি। আচ্ছা, তো এখন এছাড়া জিআরই নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। তবে তা আমাদের যদি অন্য কারো প্রশ্ন থাকে আমাকে বললে আমি তাহলে সেসব জায়গাতেও মোটামুটি ফোকাস করতে হেল্প করবো। আর একটা প্রশ্ন ছিল গতদিন, সেটা হচ্ছে যে আহ, মানে ইউনিভার্সিটি সিলেকশন নিয়ে। এটা আসলে একটু জটিল, বিকজ ওভারঅল মানে এক একজনের লাইফের রিকোয়ারমেন্ট এক এক রকম থাকে, সবার বর্তমান অবস্থা এক এক রকম না। তো ইউনিভার্সিটি রিকোয়ারমেন্টটা মানে কোন ইউনিভার্সিটির জন্য আমি পারফেক্টলি অ্যাপ্লাই করি, আমার প্রোফাইল আমার সাথে যায়, সেটা আসলে একটু মানে এক্সপেরিমেন্ট করে দেখার বিষয়। যে আমি হয়তো মেল দিচ্ছি, আমার প্রোফাইলের জন্য যেসব প্রফেসর রিপ্লাই দিচ্ছে, এটা একটা জিনিস হতে পারে। বা আমার মতো কে কে ওই ইউনিভার্সিটিতে গেছে, এটা হতে পারে। আমার সিনিয়ররা ওখানে কারা আছে তাদের সাথে কথা বলা দিয়ে একটু জাজ করা, এটা হতে পারে।
যেমন কিছু ইউনিভার্সিটি আছে, কিছু কিছু জায়গা আছে যেখানে আসলে কেউ যেতে চায় না, মানে যারা জানে না তারা হয়তো যায় ভুলভাল, কিন্তু মানে যারা জানে তারা আসলে যেতে চায় না, কারণ ওই শহরগুলা ওরকম আহামরি শহর না, মানে মোটামুটি শহর। আমেরিকাতে কিন্তু এরকম অনেক জায়গা আছে যেখানে হচ্ছে যে মানে মানুষ থাকে না, একটা ভূতের শহরের মতো শহর। তো মানুষ থাকে না, আমি বলতে চাচ্ছি যে এরকম যে ওইরকম নট লাইক দ্যাট মাচ অফ এ বিগ সিটি। তারপরে হচ্ছে যে মানে অনেক পুরাতন হয়তো একটা শহর বা এরকম অনেক জায়গা আছে পাহাড়ের মধ্যে, তারপর হচ্ছে মরুভূমির মধ্যে। তো ওগুলো নিয়ে একটু দেখে নিতে হবে। আবার এরকম কিছু ইউনিভার্সিটি আছে যারা একদম এরকম পাহাড়ের মধ্যে মরুভূমির মধ্যে, কিন্তু তারা আবার অনেক ভালো ভালো ইউনিভার্সিটি। তো সেগুলো আসলে ভালো মতো জেনে বুঝে অ্যাপ্লাই করা উচিত। এবং মোটামুটি অ্যাপ্লাই করার সময় আসলে সবার এই রিসার্চটা একটু নিজেই করা উচিত, বিকজ ইউএস মানে ইউনিভার্সিটি লিস্ট দেখলে পাওয়া যাবে, ইউএস নিউজ আছে, দিয়ে একটু ঘুরে 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 নিজের মতো করে একটা অ্যানালাইসিস করাটা বেটার। অনেকের হয়তো ফ্যামিলি মেম্বাররা থাকে, ফ্যামিলি মেম্বাররা যাদের আশেপাশে থাকে, মানে মামা চাচা, তাদের সাথে হয়তো মানে কাছাকাছি থাকার একটু চেষ্টা করা, কারণ হচ্ছে তাহলে একটু মন ভালো হবে। অ্যাটলিস্ট তাদের কাছে যাওয়ার জন্য যেন প্রতিবার আমার $300-400 করে খরচ না হয়, সেটা চেষ্টা করা, এটা হতে পারে। মোটামুটি এই আর কি। বিদেশে আসলে আমাদের সব সব ধরনের সাপোর্টই দরকার হয়। আচ্ছা, তো ওইদিকে কথা অতটা না বাড়াই, আমরা হচ্ছে আমি একটু স্ক্রিন শেয়ার করছি। স্ক্রিন শেয়ার করে হচ্ছে আমরা আমাদের আজকের প্রথম অংশ আমি এসওপি নিয়ে আলোচনা করি। আমার মনে হচ্ছে এসওপি নিয়ে আলোচনা করাটা বেশি বেটার। তো এটা হচ্ছে আমার স্ক্রিনকে দেখা যাচ্ছে। আমার স্ক্রিন দেখা গেলেও মানে একটু জি ছোট ভাইয়া, মনে দেখা হতে যাচ্ছে। পারে, হ্যাঁ আমি জুম করে নেবো। সো গতকালকে আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে আমি কোনো রিসার্চারের প্রোফাইল দেখাতে পারি নাই, তো এটা আমি আজকে আসলে দেখাবো। এটা হচ্ছে নাম উচ্চারণ করতে পারছি না, চাইনিজ মানুষ, যাই হোক। সো ইউজুয়ালি এরকম প্রত্যেকটা মানুষের একটা ওয়েবসাইট থাকে, হ্যাঁ। তো সার্চ দিলেই হয়, যে ওনার নাম দিয়ে সার্চ দিলেই হয়, এরকম টাইপের, বা ওনার নাম খুঁজে বের করলেই হয়। সো এটা এটা ইনি কিন্তু একজন নন টেকনিক্যাল মানুষ। ইনি কোথাকার মানুষ? ইনি হচ্ছে এমআইটি মিডিয়া, আচ্ছা নন টেকনিক্যাল বলা অতটাও ভুল হবে না, কারণ এমআইটি। সো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ মিডিয়া ল অ্যান্ড এথিক্স, ডিপার্টমেন্ট অফ জার্নালিজম, ইউনিভার্সিটি অফ ম্যাসাচুসেটস। এটা আমরা বলি হচ্ছে এই আটটা উচ্চারণ হবে না, অ্যামহেস্ট, ঠিক আছে। সো আই এম অ্যাফিলিয়েটেড উইথ গ্লোবাল টেকনোলজি ক্রুশিয়াল জাস্টিস ল্যাব, যাই হোক হোয়াটএভার। আমরা বুঝতে পারতেছি উনি আমাদের মতো ইঞ্জিনিয়ারিং এর মানুষ না, কিন্তু ওনার এখন একটা সুন্দর একটা ওয়েবসাইট আছে, উনি একজন কোরিয়ান সম্ভবত। আচ্ছা, সো উনি পিএইচডি করছে মিডিয়া কমিউনিকেশনে। সো এরকম করে প্রত্যেকের ব্লগ থাকে, ওনাদের কিছু কিছু কথা থাকে। সো আমি আসলে ওনার এসওপিটা দেখাবো, এটাও একটা টার্গেট। তবে এই যে এখানে আর কি মানে প্রফেসরদের এরকম ব্লগ খুঁজে খুঁজে বের করে তাদেরকে ফলো করা, তাহলে কিন্তু অনেক কিছু শেখা যায়। হ্যাঁ, ব্যাপারটা এমন না যে আহ, একদম ডিরেক্টলি তার লেভেই কাজ করতে হবে, অনেক কিছু অনেক মানুষ সম্পর্কে জানা আজকাল অনেক সহজ। তো আবার যেমন উনি এখন রিসেন্টলি কি নিয়ে কাজ করতেছে, হ্যাঁ। সো এই ধরনের জিনিস নিয়ে কাজ করলে মানে, এবং আমি ইচ্ছা করে প্রোফাইলটা চুজ করছি যাতে নন ইঞ্জিনিয়ারিং এর মানুষজন, এখানে অনেকেই হয়তো আছে, তারা যেন আর কি খুব ইজিলি কানেক্ট করতে পারে। তো এরকম ওয়েবসাইটে আমাদের সিভি থাকে, হ্যাঁ, এই যে সিভিতে ক্লিক করলে ওটা সিভি দেখা যায়। তো এই যে প্রথমে অ্যাজ সিম্পল, আমাদের আমাদের বাংলাদেশের মতো ছবি টবি অ্যাড করে নাই, কিছু করে নাই, সুন্দর করে নাম অ্যাড করছে, ঠিকানা অ্যাড করছে, বিভিন্ন প্রোফাইল যা আছে অ্যাড করে দিচ্ছে। এডুকেশনে জাস্ট এই তিনটাই দিছে। আমরা বাংলাদেশে অনেক ছেলে মেয়ে আছে, আমাদের বাংলাদেশের কালচার হচ্ছে আমরা পারিত ক্লাস 1 কোন স্কুলে পড়ছি, ক্লাস 2 কোন স্কুলে পড়ছি, এগুলো সব লিখি। সব কিছু লেখার দরকার নাই, আমরা শুধুমাত্র আন্ডার গ্রেড, মাস্টার্স আর পিএইচডি এটা লিখবো। পিএইচডি তে যাবো তাহলে দুইটা লিখবো, ঠিক আছে। এর মধ্যে যদি কোনো ট্রান্সফার থাকে, যেমন আমি হয়তো এক সেমিস্টার ইউএসএ বা অন্য কোথাও জায়গায় পড়াশোনা করছি, সেটা লিখতে পারি। মেইনলি হচ্ছে আন্ডার গ্রেডের পরে যা আছে সেটুকু, এর তার বাদে কোনো কিছু আমরা লিখবো না। আচ্ছা, আমেরিকার জন্য এটাই নিয়ম। একাডেমিক পজিশন, উনি কোথায় কোথায় কদিন ধরে টিচার হিসেবে ছিল। তো আমি এটা সাজেস্ট করি আমাদের দেশের ছেলে মেয়েদেরকে, এটা আমি কদিন বলতে ভুলে গেছি, যে তুমি অ্যাপ্লাই করতেছো, তোমার যদি টিচিং মানে সিজিপিএ মোটামুটি 3.5 এর উপরে থাকে, যারা হচ্ছে যে একটু টিচিং এ যাইতে চায় বা মানে হয়তো ট্রাই করলে পারবে। কালকে আমার বন্ধু সাফায়াত, কালকে না পরশুদিন আমার বন্ধু সাফায়াত যে সেশনে ছিল, ওর কথা একটু বলি। ওর লাইফে একটা টার্গেটে ছিল, ও খুবই টার্গেটেড একজন পার্সন ছিল যে পড়াশোনা করতে যাবে, ইউএসএ হায়ার স্টাডি করবে। সো ও কি করছে, ও পাশ করছে। ও পাশ করে কিন্তু হচ্ছে, ও কিন্তু বার্ড থেকে পাশ করছে, ঠিক আছে। বার্ড থেকে পাশ করার পর সিজিপিএ মোটামুটি ভালো ছিল। তো তারপরে ওর কথা ছিল যে আমি যে বাংলাদেশের প্রাইভেট ভার্সিটি গুলো, প্রাইভেট যে কোনো জায়গায় কিন্তু বেতন কম বেশি যা দেয় দেয়, কিন্তু হচ্ছে যে অনেক বেশি খাটায়। সো আমাকে যদি এত খাটায়, তাহলে তো আমি আসলে পরে অ্যাপ্লিকেশনে ভালো মতো অ্যাপ্লাই করতে পারবো। ওই জন্য মোটামুটি খুব ছোটখাটো একটা জায়গায় ঢুকছিল, এটা হচ্ছে রাজশাহীতে একটা প্রাইভেট পলিটেকনিক
কলেজ। তো এটাতে ঢুকলে ওর খুব বেশি সমস্যা ছিল না, ওর প্রতি মাসে ওর জাস্ট চা নাস্তা খাওয়ার বিল হইতো, আর হচ্ছে আহ মানে তা বাকি টাইম বাসায় চলে আসতো, রাজশাহীতে থাকতো এবং হচ্ছে খুব ভালো মতো অ্যাপ্লাই করতে পারতো। এটা হচ্ছে একটা বড় মোটিভেশন। এবং মানে এট দ্য সেম টাইম ও কিন্তু ওখানে প্রায় 1 বছর না 2 বছর ধরে মানে ও টিচিং এর সাথে ছিল, এর মাঝে মাস্টার্সও করছে। সো এটাতে যেটা হয়েছে আর দেখানোর জন্য, সিভিতে দেখানোর জন্য একটা জিনিস হয়ে গেছে। এখন বিদেশে যে একটা মানুষ আছে, বিদেশে আহ আমেরিকার একটা প্রফেসর, ওনার কাছে আসলে বাংলাদেশের মধ্যে ঢাকা ভার্সিটি, রাজশাহী ভার্সিটি, এরকম ভার্সিটি গুলোর মধ্যে পার্থক্য করা খুবই মুশকিল। বুয়েটটা হয়তো একটু ডিফারেন্ট, বিকজ বুয়েটের এর আগে হয়তো স্টুডেন্ট পাইছে, সো বুয়েট হয়তো ডিফারেন্ট ভাবে জাজ করতে পারে। তা বাদে আসলে সেম, এবং বুয়েটে অনেক ক্ষেত্রে বুয়েটও সেম আসলে, মানে এটা বললে হয়তো অনেকে বুয়েটিয়ান আছে একটু মনটা খারাপ করতে পারে, বাট আমার কাছে মনে হয়েছে আর কি। আচ্ছা, এখন হচ্ছে যে মানে ওই অত উপর থেকে আসলে নিচের দিকে কেউ যদি তাকায় দেখে তাহলে আসলে সেভাবে জাজ করার কিছুই থাকে না। এটা বলার কারণ হচ্ছে যে তাহলে আসলে উনি বুঝতে পারতেছে না যে এই ইউনিভার্সিটিটা কত বড়, এবং আমাদের বাংলাদেশে তো এমআইটি নাই, তাই না? সো বাংলাদেশে তো এমআইটি নাই, তার মানে আমাকে ওভাবে জাজ করার কিছু নাই যে আমার স্কুলটা কত ভালো কত খারাপ, এর মধ্যেই জাজ করবে আর কি। তো এখন ওই ওই জন্য মোটামুটি প্রোফাইলে একটা যদি এরকম কোনো জায়গাতে টিচিং এ ঢুকে থাকা যায়, তাহলে কি হয়, তাহলে খুব সুন্দর করে মানে মানুষ কানেক্ট করতে পারে যে আচ্ছা ছেলে তো টিচিং এ ছিল, তো ফিউচারে যে ছেলেটা টিএ হিসেবে অ্যাপ্লাই করবে বা এমনি বোঝা যায় যে আচ্ছা তো আমাদের লাইনেরই মানুষ, ও তো ফিউচারে রিসার্চ নিয়ে কাজকর্ম করবে, সো এটা কিন্তু একটা ভালো অ্যাডিশন হয়। এবং যদি আমার বন্ধু সাফায়াত, ওর এক্সাম্পলটা টানার বিষয় হচ্ছে ও লেকচার হিসেবে ঢুকছিল, পরে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে গেছিল 1 বছর পর না 1.5 বছর পর, অ্যাসিস্ট্যান্ট কি জানি হয়েছিল, মানে একটা প্রমোশন ছিল। তো এটা কিন্তু আরো সুন্দর যে ওর প্রোফাইল একটা গ্রোথ কার্ভ আছে যেটা দেখানো। হ্যাঁ, সো এরকম যদি করা যায়, সবার জন্য হয়তো ফিজিবল হবে না, সবাই হয়তো পারবেও না, সবার অ্যাক্সেস টু ওটা পর্যন্ত নাই, হয়তো সবার সিজিপিএ নাই। সো এটা প্রায়োরিটি না, এটা গুড টু হ্যাভ টাইপের একটা ফিচার। কারো যদি এটা না থাকে সমস্যা নেই, ওই ওই টাইমে যদি সে আরো 10টা পেপার করতে পারে এটা আরো বেশি কাজ করবে। সো মানে এটা হচ্ছে একটা জাস্ট সাইড অ্যাঙ্গেল আর কি, যেটা আমার কাছে মনে হয়েছে যে এখানে এভাবে লেখা যাইতে পারে। ঠিক আছে, এবং আমাদের ছেলেমেয়েরা তো পাশ করার পর কিছু না কিছু করে। সো যদি একদমই কিছু না করে থাকে, ফাঁকা বসে থাকে, সেক্ষেত্রে মানে পেপার সব রিপ্লেস করে দিতে পারে আর কি। আচ্ছা, কিন্তু আমি ফাঁকা বসে থাকতে বলি না, আমি বলি অ্যাটলিস্ট কিছু একটা করুক। আচ্ছা, সিলেক্টেড রেফার্ড জার্নাল, তারপরে উনি অনেক জার্নাল গুলো নিয়ে বলছে, বুক চ্যাপ্টার বলে একটা জিনিস আছে, বুক চ্যাপ্টার বলছে, তারপরে হচ্ছে কনফারেন্স প্রেজেন্টেশন বলছে। এই জায়গাতে একটা জিনিস আমার বলা উচিত, সেটা আমার বলা হয় না। আমি রিসার্চ নিয়ে আসলে একটা সেশন বা কোনো কথা বলার তেমন কিছু এখানে ছিল না, তার জন্য আমি বলা হয় নাই। সেটা হচ্ছে যে আমার মতে বাংলাদেশ, মানে বাংলাদেশ থেকে আমাকে অনেকে কমপ্লেন করে, বলে যে হচ্ছে যে কি রিসার্চ করবো, রিসার্চের তো ফান্ড নাই, রিসোর্স নাই, এই নাই সেই নাই। আহ, কিন্তু যে কেউ, মানে এখন তো এআই আসছে, এআই আসার পরে এগুলো অনেক সহজ হয়ে গেছে, যদিও ভ্যালু কমে গেছে, তাও মোটামুটি আছে। তো আহ, আগে কি ছিল, আগে তো এআই ছিল না। একটা রিভিউ আর্টিকেল, রিভিউ আর্টিকেল বলতে আমরা কি বুঝি, যে আমি একটা জিনিস সম্পর্কে জানতে চাই একটা টপিক নিয়ে, একদম খুব সুন্দর সেই সেই জিনিসটা উপরে স্পেসিফিক ভাবে আমি রিসার্চ করব, রিসার্চ করে আমি আর অন্য কোনো কিছু পড়তে হবে না, যে যে রিডার সে আর্টিকেলটা পড়ে স্টেট অফ দ্য আর্ট যেটা বলি আমরা, স্টেট অফ দ্য আর্ট পুরোটা জেনে যাবে। সো একটা রিভিউ আর্টিকেল হয়তো বিভিন্ন পেজের হয়, এবং মানে ওই রিলেটেড যা রিসার্চ হয়েছে আমার অন্য কিছু পাওয়া লাগবে না, আর 100টা পেপার পড়তে হবে না, খাটনা করতে হবে না, এই জন্য আমরা রিভিউ আর্টিকেল পড়ি। এবং রিভিউ আর্টিকেল একটা মজার বিষয় হচ্ছে, রিভিউ আর্টিকেল যারা পিএইচডি করে তাদের শুরুতে একটা রিভিউ আর্টিকেল করতে বলে প্রফেসররা। কারণ হচ্ছে ওই রিভিউ আর্টিকেলটা নিজের রিসার্চ প্ল্যান হিসেবে কাজ করে, বিকজ ও ওখানে নিজে পুরো হাইপোথিসিসটা প্রমাণ করে যে আচ্ছা এই জিনিসটা এরকম আছে, মানে একটা একটা অ্যাঙ্গেলে প্রমাণ করে, এবং এই জায়গাতে গ্যাপ আছে, এভাবে এভাবে আগানো যাইতে পারে। সো ও কিন্তু টেকনিক্যালি নিজেই একটা নিজের কাজে একটা পাথওয়ে তৈরি করতেছে, ছাপায় ওটা আবার প্রমাণও করতেছে। সো রিভিউ আর্টিকেল খুব ভালো একটা জিনিস হতে পারে। এবং আহ আহ, মানে আমাদের দেশে বসে থেকে এরকম অনেক রিভিউ আর্টিকেল করা সম্ভব কিছুই না, তোমাকে জাস্ট 100, 150, 200, 300 পেপার পড়তে হবে, পরে সবকিছু গুছায় লিখতে হবে। এবং এটা এই স্কিল আমাদের দেশের মানুষের মধ্যে আছে। আমার মনে হয় কেউ কোনোদিন ধরে শিখায় না। আসলে ধরে শিখানোর কিছু নাই, তুমি মোটামুটি পড়াশোনা করবে, পড়াশোনা করে তুমি লিখে ফেলবে, এটা হচ্ছে কাজ। এবং হচ্ছে মানে এমনিতে তোমাকে বাংলাদেশে যদি 400টা ডকুমেন্ট দেওয়া হতো, দিয়ে বলতে হতো যে সবগুলা পড়ো, পরে তোমাকে একটা ডকুমেন্টে 10 পাতার মধ্যে লিখে দাও, বাংলাদেশে সব মানুষ পারতো। কিন্তু যদি এখন বলি যে হচ্ছে এই জিনিসের পেপার করে দাও, তখন ভয় পেয়ে যায়। তো আসলে তেমন কঠিন কোনো বিষয় না, এটা করা উচিত। এবং এটা যেটা হয়, মানে খুব সুন্দর করে লেখা হলে এটা আবার সাইটেশন তৈরিতে মানে অনেক বেশি সাইটেশন পাওয়া যায় অনেক ক্ষেত্রে। তো হয়তো খুব লোকাল একটা কনফারেন্সে একটা রিভিউ আর্টিকেল সাবমিট করছে, বাট কাজের কোয়ালিটি অনেক ভালো, ইন্টারনেটে অ্যাভেলেবল, আজকাল তো এআই এর যুগ, সো দেখা গেল যে হয়তো বা অনেক ভালো, অনেক সাইটেশন পেয়ে গেল। এবং রিভিউ আর্টিকেল প্রফেসররাও পছন্দ করে।
সো আমার এটুকু বলা উচিত ছিল মনে হলো, সো এটা বললাম। আচ্ছা, এবার হলো তারপরে এইসব জিনিস খুব ভালো কাজে লাগে যদি কোনো কনফারেন্সে এরকম টপ পেপার অ্যাওয়ার্ড পাওয়া যায়, টপ পোস্টার অ্যাওয়ার্ড পাওয়া যায়, কনফারেন্সে পাওয়া, অনেকে তো পায় আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে উনি কোথায় কোন কনফারেন্সের প্যানেল হিসেবে কাজ করছে। সো বেসিক্যালি আমি যেটা বললাম যে ওনারা যা যা করে খুব সিম্পল, এভাবে একটা একটা করে লিখতে থাকে। ইনভাইটেড পাবলিকেশনে কি কি করছে, ইনভাইটেড টক প্যানেল কি কি দিয়েছে, ইনভাইটেড গেস্ট লেকচার কি দিয়েছে, অ্যাওয়ার্ডস কি কি পেয়েছে। আমরা স্টুডেন্ট অবস্থা অনেকে বিভিন্ন অ্যাওয়ার্ড পাই, ডিনস অ্যাওয়ার্ড পাই, এই সেই পাই। এগুলোকে জাস্ট এরকম 1-2 লাইনে লেখা। কম্পিটিটিভ গ্র্যান্টস, ইউজুয়ালি রিসার্চের জন্য ওরা গ্র্যান্ট পায়, সো কি কে কবে কত টাকা কি কি গ্র্যান্ট পাইছে। এবং ইনি কিন্তু খুব ভালো একটা প্রফেসর অ্যাপ্লাই করার জন্য, বিকজ ইনি প্রিভিয়াসলি গ্র্যান্ট পাইছে। সো যারা গ্র্যান্ট পায় তারাই গ্র্যান্ট পায়, মোটামুটি বুঝাই যাচ্ছে। সো হয়তো রাইট না ওনার কাছে কোনো গ্র্যান্ট থাকুক না হোক, ওনার কাছে আমি মানে মেল করতে পারি। টিচিং রেকর্ড, টিচিং এ উনি কি কি কোর্সেস পড়াইছে, খুব সুন্দর একটা রেকর্ড। পাবলিক স্কলারশিপ কি কি পাইছে, ইন্টারভিউ কি দিছে, মিডিয়া মেনশন কি কি দিছে, একাডেমিক সার্ভিস কি করছে আর কি। সো মোটামুটি এই আর কি। এখানে আর কি দেখবো, প্রফেশনাল মেম্বারশিপ, অ্যাফিলিয়েশন, এসব জায়গাতে ওই যে আমরা বিভিন্ন ক্লাবে যখন কাজ করি সেগুলো লিখতে পারি। মেম্বারশিপ একটু আলাদা জিনিস। মেম্বারশিপ হচ্ছে যেমন IEEE মেম্বারশিপ, এটা একটা মানে যেসব প্রফেশনাল ওয়ার্ল্ডের যেসব মেম্বারশিপ আছে, যেমন আমি সিভিল ইঞ্জিনিয়ারিং এর জন্য একরকম আছে, তারপরে যে এখানে অ্যাসোসিয়েশন অফ এডুকেশন জার্নাল, এগুলো মোটামুটি মেম্বারশিপ ক্লাব। এরাও বিভিন্ন সময় বিভিন্ন কনফারেন্স করায় আর কি। তো আমাদের জন্য দেশে IEEE আছে, আর সম্ভবত কেমিস্টদের জন্য ACCE, যেটা সেটা মনে হয় চালু হয়েছে। ACCE নাকি যেন বলে, ভুলে গেলাম, আমেরিকান সোসাইটি অফ কেমিক্যাল ইঞ্জিনিয়ার্স, ACCE বোধহয়। আচ্ছা, সো এরকম আরো আছে। এগুলো এগুলো যে যেখানে যেভাবে পাবে সেভাবে সাথে অ্যাটাচ হওয়ার ট্রাই করবে। তবে এখানে কিন্তু মানে অ্যাডিশনাল ওই টাইপের মানে কোনো কিছু নাই যে আমার ECA কি কি ছিল, তারপরে হচ্ছে আহ মানে হলো যে আহ, অন্য জায়গায় কি কি করছি। সো অনেকের ক্ষেত্রে এসব থাকে না, তো তারা এগুলো মানে অনেকের ক্ষেত্রে হয়তো এরকম থাকে না, কারণ এত আমাদের সিভি গুলো আমরা আগে থেকে জানি না যে আমাকে এভাবে তৈরি করা উচিত, বা আমাদের হয়তো অতটা রেলেভেন্ট এক্সপিরিয়েন্সেস থাকে না, তখন আমরা কিন্তু মানে এইগুলো মিলায় হচ্ছে একটু অ্যাড করে করে বলে আগায় যেতে পারি, যেটা আর কি একটা উপায় হতে পারে। বা সামহাও নিচের দিকে আমরা দিতে পারি, মানে কি করবো, যেহেতু আছে শোধ করা লাগবে, আবার বাধ্যতে ইচ্ছা করতেছে না, মানে নট দ্যাট রেলেভেন্ট। আর শুরুর দিকে মোস্টলি রেলেভেন্ট জিনিসপত্রগুলো রাখা হচ্ছে। আচ্ছা, তো মোটামুটি এটাই ছিল সিভি। তো এটা দেখার জন্য এটা তো যে কেউ সার্চ দিয়ে ইয়ে করতে পারবে, মানে তাও আমি দিয়ে দেবো, সমস্যা নেই। এটা ডাউনলোড করে রাখি যেহেতু রিসোর্স আজকের ওয়ার্কশপের। আচ্ছা, তো এটা গেল একটা। আচ্ছা, 2 নম্বর হচ্ছে যে MIT SOP যেগুলো ছিল সেগুলো তো আমি দিয়েছি, তবে আমরা আজকে কিছু SOP নিয়ে কথা বলবো। আচ্ছা, এবার হচ্ছে যে ওনার SOPটা একটু দেখি। উনি ওনার একটা ব্লগে ওনার SOP নিয়ে ব্যাখ্যা করছে, এবং আমার কাছে মনে হয়েছে যে আহ, ওনার SOPটা কিন্তু নট দ্যাট টেকনিক্যাল, আবার টেকনিক্যাল একটা সুন্দর একটা কানেকশন তৈরি করছে। হ্যাঁ, তো এখানে একটু দেখি, আমরা একটু দ্রুত দেখবো কারণ আমাদের অনেকগুলো SOP দেখতে হবে। তো এখানে উনি বলছে, তো উনি আর কি কিভাবে শুরু করছে, অনেকে এভাবে লেখে শুরুতে প্রথম একটা টাইটেল দেয় যে আমি কোন প্রোগ্রামে অ্যাপ্লাই করতেছি, আমার নাম কি, অনেকে দেয় না। হ্যাঁ, তো SOP শুরুর ক্ষেত্রে প্রথম লাইনটা অনেক ইম্পর্টেন্ট, খুবই স্বাভাবিক, আমরা বুঝতে পারতেছি। হয়তো যারা SOP দেখতেছে তারা হয়তো 5,000 স্টুডেন্টের SOP দেখতেছে। তো এরকম মানে ফার্স্ট লাইনটা পড়ে পরের লাইনটা যদি পড়তে ইচ্ছা না করে, তাহলে মানে এটার ওখানে ওটা বাদ দিয়ে ফেলাই দেবে, ঠিক আছে। আর যদি মনে হয় যে পরের লাইনটা পড়তে ইচ্ছা করে তাহলে পড়বে। সো আমাদের SOPটা এরকম করে লিখতে হবে যেন প্রথম লাইনের পরে পরের লাইন পড়তে ইচ্ছা করে, পরের লাইনের পরে পরের লাইন পড়তে ইচ্ছা করে, একদম ধরে যেন টেনে টেনে আমি জোর করে পড়াইতে পারি। হয়তো পুরোটা পড়ার প্রয়োজনও পড়বে না, বাট মোটামুটি পড়ার প্রয়োজন পড়লে যেন হয়। তো অনেকের ক্ষেত্রে অনেকে এত ঝামেলা যেতে চায় না, ওরা জাস্ট সিম্পলি ফার্স্ট লাইনেই লেখে যে আমি অমক, আমি এই প্রোগ্রামে এই ইউনিভার্সিটির এই ডিপার্টমেন্টে এত সালের ফলের জন্য ফুল ফান্ডেডে অ্যাপ্লাই করতে চাইতেছি, এরকম টাইপের, ঠিক আছে। এবং হুইচ ইজ গুড। তারপরের লাইন থেকে শুরু করে, এটাতে যেটা হয় যে ওরা খুব ফাস্ট বুঝতে পারে যে আচ্ছা এই ছেলেটা তাহলে এই প্রোগ্রামে অ্যাপ্লাই করতে চাচ্ছে। সো এটা একটা ক্লাসিক রুলস। এটা অনেকে এটা ভাবে লেখা শুরু করে, লিখে তারপরে ধীরে ধীরে এক্সপ্লেনেশন করা শুরু করে, লাইন বাই লাইন আগাতে থাকে। তখন অ্যাটলিস্ট ওই জিনিসটা তো ওদের মাথায় ঢুকে যায়, আচ্ছা ঠিক আছে, তখন ওই অনুযায়ী ইয়া করে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকে এইরকম করে হচ্ছে লিখতেছে তো অনেক সময় এটা কানেক্ট করতে পারে না, বা অনেক জায়গায় ভুল হয়ে যায়, তখন বাদ হয়ে যায়। তো আমরা এটা একটু দেখি, এখানে উনি এভাবে করে নাই, বাট এটা একটা অনেকে অনেক জায়গাতে এরকম রোলসটা দেখায়, আমার কাছে মনে হচ্ছে এটাও অনেকের জানা উচিত। আচ্ছা, সো উনি বলছে যে ওনার প্রাইমারি রিসার্চ ইন্টারেস্ট মেইনলি ছিল কমিউনিকেশন টেকনোলজি এবং সোসাইটি। উনি প্রথম লাইনে কিন্তু খুব ইজিলি দুটা লাইন বলছে, এবং আই এম স্পেশালি ইন্টারেস্টেড ইন ইউজ অফ অ্যালগোরিদম ইন জার্নালিজম।
এবং সোশ্যাল ইম্প্যাক্ট এবং ওটার হচ্ছে আহ, কিভাবে ওটা বোথ সাইডে কাজ করে। এবং খুব প্রথম লাইনে কিন্তু কমিউনিকেশন টেকনোলজি সোসাইটি বলছে, পরের লাইনটাতে কিন্তু ওটারই একটা এক্সপ্লেনেশন দিয়েছে যে ওটা নিয়ে উনি কিভাবে কাজ করতেছে। এবং থ্রু মাই রিসার্চ আই অ্যাসপায়ার টু কন্ট্রিবিউট, আমি এই করব। এখানে কয়েকটা জিনিস আছে। ওনার স্টার্টটা হচ্ছে এরকম যে এটাতে কিন্তু একটা শর্ট সামারি অফ দ্য এসওপি উনি দিয়ে দিছে যে আমার রিসার্চ ইন্টারেস্ট হচ্ছে এইটা, এবং হচ্ছে আমি স্পেশালি ওর ভিতরে এটা নিয়ে কাজ করতে চাই, এবং আমার রিসার্চে আমি এটা করতে চাই। হ্যাঁ, সো এবং খুব সুন্দর একটা কিন্তু ইন্ট্রোডাকশন, যদি ওনার নাম উনি উনি নিজে এভাবে লিখে হয়তো দিয়ে দিছে এই জন্য হয়তো বা। হ্যাঁ, তো আমি আসলে ওইরকমই কিছু একটা কথা বলছিলাম যে না, একটা স্ট্রং, মানে আমার কিন্তু মনে হয়েছে যে প্রথম লাইনে পরে দ্বিতীয় লাইন পড়ি, তারপর লাইনটা থেকে তারপর লাইন পড়ি। তারপরে উনি হচ্ছে ওনার গল্প শুরু করছে যে আমি ইয়াং চাইল্ডে আমার এটা ইচ্ছা ছিল প্রথম। তারপরে কি, আচ্ছা এটা ভালো মতো পড়ি। উনি ফিকশন রাইটার হতে চাইতো, তো ফিকশন রাইটার হতে চাইতো, এটা কিন্তু প্রথম লাইন, তাই না? পরের লাইনের মধ্যে এই লাইনের সাথে কানেকশন কি, রাইটিং নভেলস। এবং এটা করতে করতে আমি রিয়েলাইজ করলাম যে হচ্ছে আমার এসবের ইনফরমেশন ফ্যাক্ট চেকিং নিয়ে কাজ করা দরকার। হ্যাঁ, তো অলদো আই ওয়াজ রাইটিং অ্যাবাউট দ্য ফিউচার, সো তাহলে এখানে দ্বিতীয় লাইনের তৃতীয় লাইনের কানেকশন হচ্ছে রাইটিং রাইটিং অ্যাবাউট দ্য ফিউচার। সো যেখানে অ্যান্ড্রয়েড এবং হিউম্যান লাইফ এই সে এটা সেটা, আই ফেল দ্যাট রিডার্স wanted a belief narrative with authentic details. So এখানে অথেন্টিক ডিটেলস আছে, এবং তার আগের লাইনে ফ্যাক্ট চেকিং আছে। এই ফ্যাক্ট চেকিং আর অথেন্টিক ডিটেল কিন্তু টেকনিক্যালি কানেক্টেড। আচ্ছা, সো আই উড ডিভোট মোর টাইম ইন রিসার্চ। হ্যাঁ, সো উনি কত সুন্দর করে একটা মানে স্টোরি, বা এটাকে আমরা স্টোরি টেলিং বলতেছি, কিন্তু এটা আসলে স্টোরি না, এটা আসলে একটা রিজন যে আমি কেন এখানে অ্যাপ্লাই করতে চাইতেছি ইন এ স্টোরির মতো ওয়ে। নট লাইক যে সবসময় স্টোরি হতে হবে, বিকজ আমাদের লাইফে স্টোরি, মানে এটাই আসলে পিএইচডির ক্ষেত্রে স্টোরি টেলিং আর কি, মানে একটু ডিফারেন্ট। সো ফর এক্সাম্পল, এটা যদি আবার মেলা ব্যাখ্যা করছে, সো এভাবেও লেখা যায় যে অনেক সময় আমরা এক্সাম্পল এইভাবে ফর এক্সাম্পল লিখে কোন একটা জিনিস ব্যাখ্যা করতে পারে, যে জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে একটু কঠিন। হ্যাঁ, সো এবং উনি আসলে যে প্রবলেম নিয়ে ফেস করতেছিল, সে মোটামুটি উনি এখানে 2 লাইন নিয়ে একটা ওনার প্রবলেম ব্যাখ্যা করছে, এবং তারপরে বলছে যে দ্য লেসন, মানে এই যে মোটামুটি উনি কিন্তু হচ্ছে এর সাথে এই প্যারাগ্রাফের সাথে এটা কানেক্টেড। হ্যাঁ, সো উনি ওখান থেকে রিসার্চের যে আইডিয়া দরকার সেটা নিছে। তো তারপরে প্যারাগ্রাফ গুলো ধীরে 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 একটু, মানে এখন আমি আর পড়বো না, কারণ এটা আমি সবাই জানি, এখন সবাই এমনি পড়তে পারবে, সবাই পড়তে চায়। তো তারপরে উনি ওটার পরে কিভাবে উনি পড়াশোনা শুরু করলো, যেখানে উনি কিভাবে গ্রো করলো। সো এই জায়গাগুলো একটা এরকম থাকে যে যে আমরা দেখি না যে একটা প্রজাপতি, তো প্রজাপতি একদিনে হয় না, প্রথমে থাকে আমরা কি বলি, আমরা বলি আচ্ছা, মানে হচ্ছে তারপরে ও ধীরে 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 ও একটা কোকোনের মধ্যে যায়, তারপরে প্রজাপতি হয়, বা এরকম টাইপের। সো গ্রোথটা যেন খুব সুন্দর করে আমরা হচ্ছে এই একটা এসওপি পড়ে যেন সে বুঝতে পারে। হ্যাঁ, এবং হচ্ছে সবসময় এসওপি নিজে লেখার পর মানুষকে দিয়ে জাজ করানো উচিত। এখন এরকম মানুষেরা ভালো হয় যে আসলে এসওপি বুঝে, কিন্তু এরকম অনেক ক্ষেত্রে এরকমও হতে পারে যে অন্য মানুষকে দিয়ে পড়াইলাম, যে হয়তো এসওপি কখনো পড়ে নাই, তারও একটা পার্সপেক্টিভ নিলাম যে আচ্ছা ঠিক আছে, কি মনে হচ্ছে, পড়তে ভালো লাগতেছে কিনা, নাকি এই জায়গায় বাদ দিয়ে দিচ্ছি। তো সবসময় আবার সবার সব ফিডব্যাক নেওয়া উচিত না, তবে মোটামুটি আর কি আমি এমনি একটা, মানে যত মানুষকে দিয়ে পড়াবো তত বেশি আমরা রিভিউ নিয়ে থাকবো। তো মোটামুটি আর কি হচ্ছে যে এইভাবে চলতে থাকে। এবং মানে উনি তো আর কি ওনার মতো লিখছে। সো লেখার পরে হচ্ছে ওনার ওনার গল্প চলছে, এখানে উনি ইনফ্লুয়েন্স দিয়ে কিভাবে কি করছে, তারপরে কি করছে, তারপরে ওনার রিসার্চে কি করছে, এবং ওনার রিসার্চের ভিশন কি। হ্যাঁ, এবং তারপরে হচ্ছে উনি এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতেছে, এবং এই ইউনিভার্সিটি কিভাবে ওনার লাইফকে ইজি করতেছে। সো এবং এখানে উনি এটা নিয়ে খুব সুন্দর করে মোটামুটি ওনার ব্যাখ্যাও দিয়েছে যে আমি আসলে কেন কি কি বিষয়ে আমি এখানে ফোকাস করছি। সো আমার মনে হয় এটা আমি হচ্ছে দিয়ে দিব আজকের ওয়ার্কশপে সবাইকে। এখানে দিয়ে দিই, এখনই দিয়ে দিই, পরে মনে থাকবো কিনা। এখানে এখানে দিয়ে দিই, হ্যাঁ, যেহেতু লিঙ্ক পরে মনে নাও থাকতে পারে। আচ্ছা, দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে এটা গেল, এটা সবাই দেখে নেবে, ওনার প্রোফাইলে সবাই দেখে নেবে। আচ্ছা, এটা গেল 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এটা হচ্ছে এমআইটির একটা এসওপি। এই ছেলেটা এমআইটি একটা টিচার সম্ভবত এখন, কিংবা এমআইটি তে পিএইচডি করছে আর কি। হ্যাঁ, তো ওনার এসওপিটা দেখা যাক, ওনার এসওপিটা কিরকম। সো উনি হচ্ছে উনিও টেকনিক্যালি ওই একই রকম ভাবে আর কি কাজ করছে, যে মাই রিসার্চ গোল ইজ টু ডেভেলপ। উনি প্রথমে রিসার্চ গোলটা বলে দিছে। হ্যাঁ, এবং উনি কি নিয়ে কাজ করতে চায় সেটাও বলে দিছে। ঠিক আছে, কিভাবে কিভাবে কাজ করতে চায়।
এবং আই অ্যাম অলসো ইন্টারেস্টেড এটাও বলছে যে ঠিক আছে, এবং তারপরে এর আগে উনি এটা নিয়ে কাজ করছে, এবং হচ্ছে এইটার ফলে আমার এই জিনিসটা হয়েছে। তো মোটামুটি একটা ইন্ট্রোডাকশন ওনার ফার্স্ট প্যারাগ্রাফ থেকে আমরা পাচ্ছি, এবং প্রথমে যে জিনিসগুলো উনি ব্যাখ্যা করে দিছে যে আমার এইটা এটা এটা, উনি এখন এই সব জিনিস এই প্রত্যেকটা প্যারাগ্রাফে ব্যাখ্যা ব্যাখ্যা করে করে কানেক্ট করে করে যাবে আর কি। হ্যাঁ, তো এখানে কিন্তু সব টেকনিক্যাল কথাবার্তা বলছে, কিন্তু টেকনিক্যাল কথাবার্তা খুবই নন টেকনিক্যাল ওয়েতে বলছে। এটা এখান থেকে মানে আমাদের শিখার বিষয় যে উনি ওনার কথাবার্তা বলবে খুবই ছোট, খুবই সিম্পল ভাবে, এবং এটাকে এত ইজি করে বোঝানো মানে যেন যে কেউ খুব ইজিলি বুঝতে পারে ব্যাপার। এর মধ্যে আমরা যত কম টেকনিক্যাল কথাবার্তা বলতে পারি। যেমন আই ফার্স্ট বিকেম ইন্টারেস্টেড ইন রিসার্চ যখন আমি এই মানুষের এইটাতে জয়েন করছি। তারপরে কি হয়েছে যে আমি প্রথম কিছু মাসের পরে আমি এইটা এটা এটা শিখছি, শেখার পরে আমার এই জিনিস খুব ভালো লাগছে। তারপরে আমি এই জিনিসটা শিখছি, এটা আমার এখানকার এই ইমপ্লিমেন্টেশনে কাজে লাগছে। সো মোটামুটি এরকমই আর কি। হ্যাঁ, তো তারপরে কি হয়েছে যে তারপরে এই জায়গা থেকে আমি এই জায়গায় গেছি, তারপরে এখানে কনফারেন্সে এভাবে পাবলিশ করছি, তারপরে এখান থেকে এভাবে শিখছি, এভাবে আগাইছি। সো প্রত্যেকটা লাইনের সাথে প্রত্যেকটা লাইনের কানেকশন থাকবে, প্রত্যেকটা প্যারাগ্রাফের সাথে প্রত্যেকটা প্যারাগ্রাফের একটা কানেকশন থাকবে। লাস্টের লাইনে এসে হচ্ছে যে এটা এটা আমার এই স্টেপ যেটার জন্য আমি এখানে অ্যাপ্লাই করতে চাই, যার জন্য আমি এই জায়গাতে আসতেছি। মোটামুটি অনেকে লাস্ট লাইনে লেখে, লাস্ট প্যারাগ্রাফে লেখে, কেউ সেকেন্ড প্যারাগ্রাফে লেখে। একটা একটু পাম দেওয়া প্যারাগ্রাফ থাকে যে এই ইউনিভার্সিটি মানে সবাই পাম পছন্দ করে, যে ঠিক আছে আমাকে পাম দেওয়ার কথা বলছে, ভাল লাগতেছে, আচ্ছা বলো বলো বেশি করে বলো। সো এরকম এসবিতে এরকম একটা প্যারাগ্রাফ থাকে যে আচ্ছা ঠিক আছে আমাদেরকে নিয়ে এত কথা বলতেছে, ছেলেটা এত ভালো বলতেছে, ভালো শুনতে কিন্তু ভালোই লাগে। সো একটু দু এক লাইন ভালো লেখা যায়, ঠিক আছে এই ইউনিভার্সিটিটা আমার গোলের সাথে যায়, কিন্তু একদম আজাইরা বাংলাদেশের মানুষের মতো পাম দিলে হবে না। আহ মানে আহ যে জায়গাতে খুব স্পেসিফিক এবং খুব সুন্দর এবং আসলে জিনিসটা ট্রু, সেইখানে আসলে ভালো মতো মানে কানেক্ট করে সুন্দর করে ভালো কথা লেখা উচিত, যে এই ইউনিভার্সিটির এই কালচারটা আমাদের জন্য ভালো, বা এই জিনিসটা ভালো। যেমন আমাদের বাংলাদেশের এরকম কিছু এক্সাম্পল দেয় না, যে হচ্ছে যে হয়তো একটা লোক একটা ছিঁড়া জুতা পরে আসছে, হ্যাঁ, তারপরে কেউ হয়তো কমপ্লিমেন্ট দিতে হলো, ভাই আপনার জুতা তো সেই লাগতেছে, তো রেগে যাবে তাই না, বলবে যে কি ব্যাপার, আমাকে ইচ্ছা করে অপমান করার জন্য কথা বলতেছে। তো মানে আমাদের সুন্দর করে কানেক্ট করেই হচ্ছে কথা বলতে হবে। তো দিয়ে আর কি মোটামুটি ভাবে আমরা লিখবো এবং দেখাবো যে এই এই জায়গাতে আমাকে যদি দেওয়া হয় আমি এই জায়গায় ভাবে চান্স পাবো, চান্স পেয়ে আমি এই সুযোগটার ফলে আমি এটা এটা করব, এবং আমি নিজেকে এতদিন পর এই জায়গাতে বা আমি দেখতেছি মানে এই জায়গায় যাব যদি আমাকে এটা দেওয়া হয়। সো এবং তখন মানে জিনিসটা হবে ঠিক আছে যে আচ্ছা ঠিক আছে তুমি এরকম পটেনশিয়াল, তুমি এইভাবে জার্নিতে গ্রো করে আগাইছো, তোমাকে এই সুযোগটা দিলে আমরাও তোমাকে এই সুযোগটা দিচ্ছি, মানে অ্যাজ এ ইনস্টিটিউশন এমআইটি আমরা দিচ্ছি মানে ওনার ক্ষেত্রে, যার ফলে ওনার গ্রোথে এমআইটি করবে। সো খুব সুন্দর একটা কানেকশন তৈরি করতে পারতেছে এসওপিটা। আচ্ছা, তো এটা এটা মোটামুটি গেল, এটাও আমি ডাউনলোড করে রাখি, এটাও আমি এখানে দিয়ে দিব যেহেতু দেখালাম। আচ্ছা, এরপরে আমার রেসিপিটা দেখাই। আমার রেসিপিটা অত ভালো না, এবং আমার রেসিপিটা দেখানোর পিছনে একটা কারণ আছে। কারণটা হচ্ছে এটাই যে আমি গত বছর আগের বছর যখন এখানে অ্যাপ্লাই করি, তখন আমার রিসার্চ প্রোফাইল অত ভালো ছিল না। আমি তো গত দিনের সেশন বলছি যে আমার পেপার টেপার সেভাবে ছিল না, কিন্তু আমার তো অ্যাপ্লাই করতে হইতো। এবং যেহেতু অ্যাপ্লাই করতে হবে মোটামুটি ভাবে আমি একটা রেসিপি বানাইছি, আমি আর আমার বন্ধু সাফায়াত মিলেই বানাইছিলাম। তো সেখানে যাদের প্রপার রিসার্চ থাকে, রিসার্চ পেপার থাকে, তারা খুব সুন্দর করে কানেক্ট করতে পারে। আমার কি ছিল, আমার ওভারঅল বিভিন্ন এক্সপিরিয়েন্সেস ছিল, সেগুলো আমি সুন্দর করে কানেক্ট করছি। তো আমারটা এটা দেখানোর কারণ হচ্ছে যে আমি মোটামুটি ভাবে বুঝাইতে পারবো যে কোথায় কোথায় আমি কোন জায়গায় কিভাবে কানেক্ট করছি এবং আমার তখনকার চিন্তা ভাবনা কিরকম ছিল। আর একটা হচ্ছে যে আহ সবাইকে বোঝানো যে সিভি যাই হোক না কেন সবাই এসওপি লিখতে পারে, সবাই এসওপি লেখা পসিবল। বিকজ আমি অনেক ডিপ্রেশনে ছিলাম এসওপি লেখা নিয়ে, যে হচ্ছে না, পারফেক্ট হচ্ছে না, এবং হচ্ছে যে এটা হয়তো অতটা পারফেক্ট না, এখন তাকালে মনে হয় যে আচ্ছা ঠিক আছে, কিন্তু হচ্ছে যে তারপরেও মানে যাই হোক না কেন এসওপি বিভিন্ন অ্যাঙ্গেলে লেখা সম্ভব, জাস্ট ওই অ্যাঙ্গেলটা চিন্তা করতে হবে। তো শুরু করি। এখানে আমার স্ক্রিন দেখা যাচ্ছে বোধহয়। তো এটা আমি একটু স্টাইল করে লেখা ট্রাই করছি যে আমার এডুকেশন কম্পিউটার, আমার আমার অনেক কিছু ছিল। আমি আসলে এখানে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমি সিএসসি তে পড়ছি। সিএসসি তে পড়তে পড়তে আমি বিভিন্ন রকম কম্পিটিটিভ প্রোগ্রাম, মানে কম্পিউটার প্রোগ্রামিং পড়তাম না, বিভিন্ন প্রবলেম সলভিং হ্যাকাথন ট্যাকাথনে যাইতাম, এবং এর ফলে আমি প্রবলেম সলভিং এর যে লাইফ মজাটা পাইছি ওটা আমার খুব ভালো লাগতো। মানে
রিয়েল লাইফের বিভিন্ন ধরনের প্রবলেম আমি সলভ করতাম হ্যাকাথনের মাধ্যমে। তো মানে কম্পিউটার সায়েন্স থেকে আমি প্রবলেম সলভিং এর নলেজ পেলাম, আমি হ্যাকাথন সম্পর্কে শিখতে পারলাম, যদিও হ্যাকাথন কম্পিউটার সায়েন্সের পার্ট না। মানে আমি কম্পিউটার সায়েন্সের টেকনোলজি ব্যবহার করে আমি এই ধরনের রিয়েল ওয়ার্ল্ড সলিউশন এর জন্য বিভিন্ন হ্যাকাথনে যেতাম। হ্যাকাথন থেকে ধীরে ধীরে আমি বুঝলাম যে আচ্ছা ঠিক আছে, আমি এন্টারপ্রেনার হতে পারি। মানে হ্যাকাথন আমাকে এন্টারপ্রেনার জার্নির দিকে উদ্বুদ্ধ করলো, এবং হ্যাকাথন গুলো থেকে মানে পাশ করতে করতে মানে আমি মোটামুটি এন্টারপ্রেনার জার্নির দিকে চলে গেলাম, এন্টারপ্রেনার হলাম। এবং এন্টারপ্রেনার জার্নিতে আমি যখন গেলাম তখন আমি দেখলাম যে আচ্ছা মানে রিসার্চের একটা দাম আছে, যেটা আমাকে এই এন্টারপ্রেনার জার্নি গুলো আমাকে এভাবে শেখানোর জন্য একটা অ্যাঙ্গেল তৈরি করলো। সো তারপরে আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তাহলে রিসার্চের দিকে আমার যাওয়া উচিত। তো এই কথাটা এখানে লেখা আছে যে প্রথমে আমি কম্পিউটার সায়েন্স নিয়ে লিখছি যে আহ, আমি লিখছি কম্পিউটার সায়েন্স হ্যাজ equipped me to effectively address everyday challenges and my passion for problem solving. এটা দুইটা লাইন, একটা হচ্ছে প্যাশন ফর প্রবলেম সলভিং আর একটা হচ্ছে কম্পিউটার ইফেক্টিভলি অ্যাড্রেস এভরিডে চ্যালেঞ্জেস, যেটা আমাকে একটা কোম্পানি এস্টাবলিশ করতে হেল্প করে, যেটা হচ্ছে বিভিন্ন সোসাইটাল ইস্যু সলভ করে এবং আমার একাডেমিক নলেজ নিয়ে। সো আমি যে কোনো কিছু আজে বাজে বলে ফেললেই পারি না, যেহেতু আমি একাডেমিক নলেজ নিয়ে কথা বলবো তার জন্য আমাকে এই ওয়ার্ডটা ব্যবহার করতে হয়েছে। সলিউশনটার জন্য এটা মানে কোম্পানির কথা বলতেছি, কোম্পানির গোল কি সেটা আমি ব্যাখ্যা করছি। এই এক লাইনে কিন্তু আমি আসলে অনেক কিছু বলে ফেলছি, ঠিক আছে, কিন্তু খুব সুন্দর করে কানেক্ট করে করে। তারপরে হচ্ছে আমি বলছি যে এন্টারপ্রেনার জার্নি মানে এক লাইনে আমি টেকনিক্যালি ব্যাখ্যা করে দিছি যে আমার পুরো আন্ডার গ্রাজুয়েট লাইফ, ঠিক আছে, মানে আন্ডার গ্রাজুয়েট লাইফের পরে কোম্পানি দিছি, কোম্পানি পর্যন্ত। তারপরে কি যে কোম্পানি আমি যখন দিলাম তখন আমি দেখলাম যে আমার আন্ডারস্ট্যান্ডিং এ অনেক গ্যাপ আছে, যেটার জন্য এটা টেকনিক্যালি একটু বানানো টাইপের লাইন, তবে ট্রু যে আমার মার্কেট বোঝার জন্য আমার আরো পড়াশোনা করা উচিত। তারপরে আমি কি করছি যে আমি হচ্ছে রিসার্চ ল্যাব খোঁজা শুরু করছি, এবং খোঁজার পর এবং এখানে আমি দেখাইছি যে আমি আসলে মানে এমনি জানতাম না, এমনি তোমার ল্যাবে অ্যাপ্লাই করতেছি বা তোমার ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছি তা না, আমি অনেক খোঁজাখুঁজির পর তোমাদের ল্যাবটা পাইছি, যেখানে মনে হয়েছে যে এই ল্যাবটা আমাকে এই জায়গাতে হেল্প করতে সুবিধা করবে। সো মোটামুটি যেই গল্পটুকু দেওয়া সেটা আমি ইন্ট্রোডাকশন দিয়ে দিছি। এটা আমার আলাদা করে প্যারাগ্রাফ দেখার জায়গা ছিল না, কারণ আমাকে 2 পাতার মধ্যেই লিখতে হতো, সেই জন্য আমার মনে হয়েছে আচ্ছা ঠিক আছে এভাবে দেওয়া যায়। তারপরে কিন্তু আমি ওইরকম অন্য সবার মতো যে আমি এখানে ওভারঅল ব্যাখ্যা শুরু করছি, যেহেতু আমার ইন্ট্রোডাকশনে আমি সবগুলো ইস্যু আগে থেকে বলে রাখছি, তো আমার প্রত্যেকটা প্যারাগ্রাফ অটোমেটিক্যালি কানেক্টেড এর ফলে যে আমার কম্পিউটারের জন্য পছন্দ শুরু হয়েছে এখানে, এবং প্রত্যেকটা লাইনের মধ্যে কিন্তু কানেকশন করে করে রাখা, যে আমার কম্পিউটারের প্রতি আমি যখন ফ্যাসিনেশন উইথ কম্পিউটার্স হচ্ছে প্রথম কানেকশন, এর সাথে কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করার কানেকশন। তারপরে হচ্ছে আমি রিসার্চ নিয়ে অনেক পড়াশোনা করছি ইউনিভার্সিটি হ্যাকাথনের বিভিন্ন সময় যখন ছিলাম। এটা করতে করতে আমি বিভিন্ন সময় বিভিন্ন ইলেকট্রনিক্স প্রজেক্ট করছি। এটা নিয়ে আবার মানে নিচে আরেকটা প্যারাগ্রাফের কথা বলা আছে, যার জন্য এটা আমাকে এখানে বলতে হয়েছে। হাওয়েভার আমি শুধু নিজের সব প্রবলেম সলভ করিনি, আমি বিভিন্ন মানুষের কাজে হেল্প করছি। এবং এরপরে সলভ করতে করতে যখন আমি ভার্চুয়াল রিয়ালিটি ল্যাবে গেলাম তখন আমার মধ্যে খুব ইন্টারেস্ট আসলো, এবং আমার কাছে মনে হলো যে নিয়ে কাজ করা যায়। এবং আমি আমার আন্ডার গ্রাজুয়েট রিসার্চে প্রজেক্ট মানে আন্ডার গ্রাজুয়েট জাস্ট প্রজেক্ট ছিল, রিসার্চ ছিল না, কিন্তু মানে মানুষের জন্য তো একটা রিসার্চ গ্রোথ লেখা লাগলো, আমি তখন এটাকে এভাবে লিখছিলাম। তারপরে আমি এআর ভিআর এ আমি কি কাজ করছি সেটা লিখলাম, এবং ওখানে আমি কিভাবে কি করছি, ঠিক আছে, যে আমি আমি কি বানাইছি, কিভাবে বানাইছি, এবং এর ফলে আউটপুট কি আসছে, ঠিক আছে, এবং এই আউটপুটটা কানেক্ট করা যে এটা আমার ফিউচারে কিভাবে ইম্প্যাক্ট দিতে হেল্প করছে, ঠিক আছে। সো তারপরে দেখা গেল যে আমি আমার কোম্পানি খুলছি, এটা আমি বললাম। সো এই কোম্পানি আমাকে কিভাবে আবার করার মধ্যে আমি আবার নতুন কি প্রবলেম পাইছি সেটা বললাম। তারপরে হচ্ছে এখানে প্রত্যেকটা লাইন মোটামুটি ভাবে কানেক্ট করা এবং খুবই নন টেকনিক্যাল হয়েছে এটা লেখা, কারণ এটা মনে হয় আমার 200 নম্বর এসওপি এটা যখন আমি লিখছি। সো তারপরে হচ্ছে যে আমি হচ্ছে এখানে কি কি ধরনের জিনিসপাতি ব্যবহার করছি রিসার্চ নিয়ে সেটা লিখছি। আহ, একটা একটা মনে হয় ম্যাথমেটিক্যাল জিনিস বললাম যে এত পার্সেন্ট অ্যাকুরেসি আসছে এই কয়টা ইয়া দিয়ে, মানে একদম খুব স্লাইড ভাবে টেকনিক্যাল জিনিসটা ব্যাখ্যা করা যেন যে কেউ একটা নন টেকনিক্যাল পার্সনও যেন জিনিসটা বুঝতে পারে, বিকজ ওখানে কিন্তু অনেক মানুষ জিনিসটা থাকবে, মানে অনেক মানুষ এসব পড়বে আর কি, যারা ওই গ্রুপে থাকে। তো তারপরে কি হয়েছে যে মোটামুটি আমি একদম ব্যাখ্যা করছি, এবং আমার এই ছবিটা দেখলে মানে এমনি যে কেউ বুঝতে পারবে, বা হচ্ছে টেকনিক্যালি আমি কিন্তু খুব সাজায় সাজায় লিখিনি, প্রথমে একরকম বলছি, তারপরে আমি আবার মাস্টার্সে মানে আন্ডারগ্রেড বলছি এই প্যারাগ্রাফে, মাস্টার্সের কাজের মোটিভেশন বলছি এবং মাস্টার্সে কি করছি সেটা বলছি এই প্যারাগ্রাফে। তারপরে আমার আবার প্রবলেম সলভিং কে আমি এখানে নিয়ে আসছি, বিকজ আমার কাছে মনে হচ্ছে প্রবলেম সলভিং এ
আমার লাইফে প্রচুর ইসিএ ছিল, আমি দুটা বই লিখছি রোবোটিক্স এর উপর বাংলাদেশে, তারপরে হচ্ছে আমি ইউএস এম্বাসির সাথে কাজ করছি, ইউএস এম্বাসির বিভিন্ন সেশন আমি নিছি ইয়া হিসাবে। তারপরে আমি মানে মিনিস্ট্রি অফ এডুকেশনের, মিনিস্ট্রি অফ আইসিটির সরকারি বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম হতো, সেখানে আমি ট্রেনার হিসেবে কাজ করছি। মানে এ ধরনের জিনিসপাতিতে আমি আসি, এবং প্রত্যেকটা জিনিস আমি যা লিখছি তার একটা কানেকশন দিচ্ছি। আমি কি লিখছি যে আমার যে বইটা লিখছি, যে দুটো বই, সে দুইটা ফলে কি হয়েছে যে আমার বই পড়ে বাচ্চা কাচ্চারা ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডে হচ্ছে মানে বাংলাদেশের জন্য প্রাইজ আনতেছে, হুইচ ইজ ট্রু। মানে এরকম হয়েছে যে আমার বই পড়ে যারা হচ্ছে ওয়ার্ল্ড রোবট প্রাইজ পায় তারা তো মোটামুটি ছোটখাটো বাচ্চারাই পায়। তো ওরা পরে আমার সঙ্গে দেখা সাক্ষাৎ করে, কথা বলে। তো আমি মিথ্যা কথা বলি নাই, বাট এই যে সুন্দর করে কানেকশন করছি, হ্যাঁ। এবং আমার কানেকশনটা কি, আমি এইটা লিখছি তার ফলে ওয়ার্ল্ড অলিম্পিয়াডে বাচ্চা কাচ্চা পাইছে। এই ওয়ার্ডের এই লাইনের সাথে পরের লাইন কি, যে ইউএস এম্বাসি আমার এই বইয়ের উপরে ইমপ্রেস হয়েছে। এই যে কানেকশন, এই কানেকশনটা আমরা তৈরি করতে পারি না, হয়তো এটা হয় নাই, ওরা হয়তো আলাদাভাবে আমাকে খুঁজে পেয়েছে, খুঁজে পেয়ে আমার সাথে কোলাবোরেশন করছে, কিন্তু লেখার স্টাইলটা হচ্ছে এরকম যেন আমি সুন্দর করে সবগুলো লাইনকে কানেক্ট করতে পারি একটা অ্যাঙ্গেলে। এখন তো এআই চলে আসছে, এআই কে বললে এআই ভাবে কানেক্ট করে করে লিখতে অনেকখানি হেল্প করে। সো তারপরে কিন্তু আবার আমি এটুকুর পরে আবার আমি আন্ডার গ্রাজুয়েট স্টাডির সাথে আবার মনে হয়েছে যে আমি জাপান গেছি সাকুরা সায়েন্স প্রোগ্রামে। এটাতে হচ্ছে আমি জাপান ঘুরে আসছি, এবং এটা একটা খুব মজার জিনিস, স্কলারশিপের মতো। এটা অবশ্যই অ্যাড করতে হবে, শো অফ তো বেশি করে করতেই হবে। সো তখন আমি কিন্তু আবার ওইটার সাথে এটা আবার সামহাও কানেক্ট করছি। কানেক্ট করে হচ্ছে আমি বুঝাইছি যে আমি এখন রিসার্চ ল্যাব দেখছি, কালচার দেখছি, এবং এর ফলে আমার এন্টারপ্রেনারশিপ লাইফে যে প্রোডাক্টটা আমি বানাইছি সে প্রোডাক্টের অনেক ইন্সপিরেশন হিসেবে কাজ করছে, এবং এর ফলে আমি এটা এটা করছি। তারপরে এত টাকার অ্যাওয়ার্ড পাইছি, এত টাকার গ্র্যান্ড পাইছি, যেটা দিয়ে আমি এই করছি, মোটামুটি এরকম। এবং তারপরে লাস্টে এই যে লাস্টের লাইনটা, যে আমি হচ্ছে এই ল্যাবে কাজ করতে চাই, যেটা আমাকে এভাবে হেল্প করছে, এটা একটা কনক্লুশন। এটা এট দ্য সেম টাইম কনক্লুশন প্লাস ওই ইউনিভার্সিটির কিছুটা গল্প, যে ঠিক আছে এই ইউনিভার্সিটির এই পরিবেশটা আমাকে হেল্প করবে, এবং এর জন্য এটা খুব পারফেক্ট একটা সলিউশন হতে পারে। তো খুবই সুন্দর করে আমার কাছে মনে হয়েছে, খুবই কোনো কিছু সিম্পল করে লেখা খুব কঠিন আসলে। ওই যে ওই গল্পের মতো, যে একটা বিজ্ঞানীকে বল কোন বিজ্ঞানীর জন্য গল্পটা, যে হচ্ছে লিখতে যে অনেক বেশি বড় করে লিখে ফেললাম, ছোট করে লিখতে অনেক সময় লাগে, হাতে সময় নাই তাই। সো বড় করে লেখা আসলে সহজ, ছোট করে লেখা কঠিন। সো আসলে এটাই প্র্যাকটিস, এটাকে আর কি ইয়া করে। এবং এআই আসলে কি হয়, মানে এত সুন্দর করে এআই লিখতে পারে না, এত সুন্দর, এত হিউম্যানাইজ করে, এত সুন্দর কানেক্ট করে করে এআই আসলে এখনো এআই লিখতে পারে বলে মনে হয় না। আমি এআই নিয়ে প্রচুর কাজ করি। কেউ যদি খুব বুদ্ধি করে এআই কে লেখাইতে পারে খুবই ভালো, বাট এআই সব জায়গাতে হেল্প করতে পারবে লাইন বাই লাইন অ্যানালাইসিসে। এবং এআই লেখাগুলো অনেক ভারী হয়ে যায়, মানুষ বুঝতে পারে যে এআই লিখে দিছে। সো মোটামুটি এসওপিটা যতটা পারা যায় নিজের মতো করে একটু খাটাখাটনি করে লেখা উচিত। এআই দিয়ে আমি গ্রামার চেক করলাম, ইয়া করলাম, মোটামুটি এটা করা যায়। আচ্ছা, সো এটা গেল এসওপি, এটা আমি দিয়ে দিব, সমস্যা নাই, এটা এখানে দিয়ে দিই। আচ্ছা, এবার হলো মোটামুটি আমাদের এসওপি নিয়ে কাজকর্ম করা শেষ। এসওপি নিয়ে যার যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। আচ্ছা, এবার হলো আমরা যেহেতু মানে অনেক টাইম পার হয়ে গেছে এসওপি নিয়ে কথা বলতে বলতে, বাট আই হোপ অনেকে অনেক বেশি অ্যাঙ্গেলে ডাটাগুলো পাইছে, আগের থেকে বেটার। আমরা একটু জিআরই নিয়ে কথা বলবো, খুব বেশি সময় নিব না। জিআরির জন্য আসলে তেমন ভাবে বলার কিছু নাই, বিকজ জিআরই ম্যাজিকের মতো কিছু না যে আমি খাওয়াই দিলাম তারপরে সবাই আর কি জিআরই পার করে দিয়ে ফেলবে। কিন্তু ওভারঅল একটা আইডিয়া দেওয়ার জন্য, আমি যখন জিআরির জন্য পড়াশোনা করছি তখন জিআরই ওই যে পুরাতন জিআরই ছিল, এখনকার জিআরই নতুন জিআরই আবার একটু আরো স্লাইড। আমি হয়তো আর কিছু ভুলভাল বলে ফেলবো এক্সামের স্টাইলটা নিয়ে, আমি ওটা নিয়ে কথাই বলবো না, ওটা একটা ইউটিউব টিউটোরিয়াল দেখে নিলে হবে যে কত মার্কের প্রশ্ন থাকে, কি কি থাকে। আমি বরঞ্চ বলি যে আসলে কিভাবে পড়াশোনা করা উচিত, আমার কাছে মনে হচ্ছে এটা বেটার। সো মোটামুটি ওরা জাস্ট পরীক্ষাটাকে আরো সহজ করে নিয়ে আসছে। আগে হয়তো 2টা এসে লিখতে হতো, এখন একটা লিখতে হয়। আগে হয়তো বেশি এমসিকিউ লিখতে হতো, অনেকগুলা এক্সট্রা সেকশন থাকতো যেগুলো এখন থাকে না, হুইচ ইজ গুড। কিন্তু আমার মনে হয় এটা আবার একটু কম্পিটিটিভ হয়ে গেছে, বিকজ এখন আবার আগে প্রত্যেকটা প্রশ্নের মার্কস মোটামুটি সেম ছিল সম্ভবত, এখন মনে হয় এক একটা প্রশ্নের মার্কস এক এক রকম আসে। তবে এটা বোঝা যায়, মানে প্র্যাকটিস করতে করতে মানুষ বুঝতে পারে যে এই প্রশ্নটা মার্কস বেশি হবে। সো এখন জিআরই তাহলে মোটামুটি 2টা পার্ট থাকে, একটা হচ্ছে ভার্বাল, একটা হচ্ছে কোয়ান্ট। ঠিক আছে, সো ভার্বাল মানে হচ্ছে আমরা ইংলিশ পড়বো আর কি। সো আমি সবার বোঝার জন্য ইংলিশ লিখতেছি। আর একটা হচ্ছে ম্যাথের পার্টটা হচ্ছে মানে কোয়ান্ট আর কি। হ্যাঁ, সো হ্যাঁ,
সো ম্যাথের পার্টটা হচ্ছে যারা আমরা ইঞ্জিনিয়ারিং বা সায়েন্সের মানুষ তাদের জন্য ম্যাথের পার্টটা খুব ইজি। যারা নন টেকনিক্যাল মানে নন ইঞ্জিনিয়ারিং তাদের জন্য তারা অনেক টেনশনে থাকে ম্যাথের পার্টটা কিরকম হবে। তো তাদের জন্য একটা গুড নিউজ হচ্ছে, যারা ইঞ্জিনিয়ারিং পার্টের মানুষ তাদেরকে আসলে ইঞ্জিনিয়ারিং এর স্কোর দিয়েই অনেক ক্ষেত্রে জাজ করা হয়, যে হয়তো অ্যাভারেজে স্কোর কম কিন্তু দেখতেছে যে কোয়ান্টে অনেক বেশি পেয়েছে, হ্যাঁ, তখন কিন্তু ওর স্কোর কম হলে ওকে শুধু ওর ওই কোয়ান্টের উপরে জাজ করা হবে। সেম নন সায়েন্সের মানুষজন, নন টেকনিক্যাল মানুষজন, তাদের ক্ষেত্রে কিন্তু ইংলিশটাই জাজ করা হয়, তাদের ক্ষেত্রে ওটা জাজ করা হয় না। তো তাদের জন্য আবার ইংলিশ একটা অ্যাডভান্টেজ হতে পারে, তাদেরকে ওই রকম হাই স্কোর ইংলিশে রাখার জন্য টার্গেট করা উচিত। ম্যাথে মোটামুটি একটা নাম্বার পেলে মানে হোক, সমস্যা নেই। সো মানে তাও যেন যে এটা দেওয়া হয়, এটা হচ্ছে আমার সাজেশন মোটামুটি। আচ্ছা, এখন ইংলিশের জন্য তাহলে কি করবো? আমার কাছে মনে হয়েছে যে ইংলিশের জন্য সবচেয়ে বেস্ট সেটা হচ্ছে গ্রেগ ম্যাট বলে একটা মানুষ আছে। গ্রেগ ম্যাটের হচ্ছে ইংলিশের যে টিউটোরিয়াল আছে, ইংলিশের যা রিসোর্স আছে, মানে পুরো চোখ মুখ বন্ধ করে গ্রেগ ম্যাট যা বলবে সেটাই দেখা। এবং আমি নিজেও ইঞ্জিনিয়ার, আমারও আসলে ইংলিশে অতটা বেশি মানে খাটাখাটি করা ছিল না। ইংলিশের আরো অনেক রিসোর্স আছে, এসব দেখে মানে নিজেকে বিভ্রান্তমূলক জায়গায় ফেলা উচিত না। এটা অনেক রিসার্চ একটা ডাটা, এবং আমার মতে এরকম আরো মানুষের সাথে কথা বলা যেতে পারে, বাট গ্রেগম্যাট ইজ গ্রেগম্যাট, মানে গ্রেগম্যাট নিয়ে পড়াশোনা করলেই হবে, কারণ অন্যগুলো আসলে ওই গ্রেগম্যাটের মতো লেভেলে যেতে পারে না। আচ্ছা, এবার ম্যাথের জন্য একটা বই, ম্যাথের জন্য ম্যানহাটন প্রেপ নামে একটা পাবলিকেশন আছে, যেটা দিয়ে সবাই জিআরই বলতে ম্যানহাটন প্রেপ দেখে। তো ম্যানহাটন প্রেপের 6টা না 7টা বই আছে কোয়ান্টের, ইংলিশের জন্য আছে, বাট সবার জন্য সবকিছু আমি ব্যবহার করবো না। মানে অনেকটা এরকম কোচিং এর মতো, একটা কোচিং আমার জন্য একটা প্রশ্ন বানাতেছে, এর মানে এই না ওই কোচিং এর প্রশ্নগুলো পরীক্ষায় আসবে বা একদম ওই স্ট্যান্ডার্ডে আমি ওগুলো নিয়ে প্রিপারেশন নিতে পারবো। সো হাতের সময় বেশি না থাকলে এগুলো নিয়ে আমি আজে বাজে টাইম নষ্ট করা হবে। আর কোশ্চেন গুলো যদি টু ইজি হয়ে যায় বা টু হার্ড হয়ে যায়, তাহলে আসলে আইএলস এর জন্য সেম স্ট্র্যাটেজি, যে আমরা একদম আইএলস এর যে ম্যাটেরিয়াল গুলো আছে, যে আইএলস এর প্রত্যেকটা বইয়ে 4 সেট করে প্রশ্ন থাকে, ছোট ছোট 50 টাকা করে পাওয়া যায়। তো ওই বইগুলোর প্রশ্নগুলো সলভ করবো ব্রিটিশ কাউন্সিলের, কারণ হচ্ছে যে ওগুলোতে একদম স্ট্যান্ডার্ড কোশ্চেন থাকে, যে কোনো কোচিং সেন্টারে যেসব দেয়, আইদার টু ইজি নাহলে টু হার্ড, অনলাইনে সেম। হ্যাঁ, সো ওই বইগুলো থেকে সলভ করাটা হচ্ছে সবচেয়ে ভালো পারফেক্ট জিনিস। এবং আসলে সলভ করা বলতে আমরা এতদিন ছোটবেলায় বুঝতাম কোন একটা জিনিস মুখস্থ করা, কিন্তু এই সকল এক্সাম যখন আমরা করব তখন এইসব জিনিসের সলভের থেকে অ্যানালাইসিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। একটা প্রশ্ন আমি ভুল করছি, আমি আসলে কেন ভুল করছি? ওটা কি আমার টেকনিক্যাল স্কিলের জন্য ভুল করতেছি, নাকি আমি ভুলে গেছি থিওরি তার জন্য ভুল করতেছি, নাকি আমার মাথা ঠান্ডা রাখতে পারতেছি না তার জন্য ভুল করতেছি, নাকি কোশ্চেনটা ঠিকই ছিল তার জন্য ভুল করতেছি, নাকি আমি প্রশ্নটা ভালো মতো পড়ি নাই তার জন্য ভুল করতেছি? আমি যখনই একটা মানে আইএলটিএস জিআরই সবকিছুর জন্য এত প্রিপারেশন নেওয়া লাগে না, যদি কেউ প্রপারলি এই মানে মেইন জিনিসটা বুঝতে পারে যে আসলে কিভাবে প্রিপারেশন নিতে হয়। আমি যে প্রশ্নটা সলভ করি না কেন, আমি আইদার একটা ম্যানুয়াল খাতা, একটা লগ বুকের মতো রাখবো, যেখানে আমি এভাবে লিখবো যে এই বইয়ের এত নম্বর প্রশ্ন এই প্রশ্ন আমি সলভ করছি, এটা আমি এই জন্য ভুল করছি। সো ভুল আমরা করি, ভুল কেন করি? ভুল করি ভুল থেকে শিক্ষা নেওয়ার জন্য, কিন্তু আমাদের এডুকেশন সিস্টেম কোনোদিন আমাদের এটা শিখায় না যে ভুল থেকে শিক্ষাটা নেওয়ার উপায় কি। সো এতদিন পরে এসে আমরা হয়তো মানে এইসব এক্সামের জন্য হলেও যদি কিছুটা শিখি যে ওই ভুলটা কেন করছি, সেটা যখন আমি খাতায় লিখবো তখন আমার মাথায় থাকবে। পরের দিন আবার যখন লিখবো আমি যখন আবার রিভিউ করবো, দেখা যায় আচ্ছা একই টাইপের জিনিস আমি ভুল করতেছি, তার মানে আমার তো সমস্যা এই জায়গাতে, তাহলে আমার এখানে কাজ করা উচিত। ওইভাবে যদি স্ট্র্যাটেজিক ভাবে কেউ কাজ করে, তাহলে আসলে তার জন্য আমার মনে হয় না যে এত পড়াশোনা করা দরকার। সে কারণ সে আহ তার নিজের ল্যাকিং বের করে ল্যাকিং এর জায়গাতে কাজ করতেছে, এবং এই সব কিছু কিন্তু একটা রিসার্চারের মতো করে কাজ করা। সো আমরা একজন রিসার্চার হিসেবে পিএইচডি করতে যাইতেছি, তার আগেই কিন্তু আমার লাইফের প্রত্যেকটা জায়গাতে রিসার্চারের মতো করে চিন্তা করা এবং অ্যাপ্রোচ নেওয়ার ওই আহ, কি বলবো প্র্যাকটিসটা থাকা উচিত। আচ্ছা, সো ম্যাথের জন্য ম্যানহাটন প্রেপ জাদুরি 5LB নামে যে বইটা আছে, ওইটা মানে ম্যানহাটন প্রেপে 12টা বই আছে শুরুতে। ওই 12টা বই আমি খুব একটা সাজেস্ট করি না, বিকজ ওই 12টা বই ওয়ে টু মাচ জেনারিক, মানে ওখানে জাস্ট ব্যাখ্যা ট্যাখ্যা করা আছে, এই টাইপের প্রশ্ন হতে পারে। সো 12টা না 6টা আমি ভুলে গেছি। হ্যাঁ, সো ওগুলো আমি কিনছিলাম, আমার লাস্ট প্রজেক্ট হয়েছে। সো ম্যানহাটন প্রেপের জন্য যেটা লাগবে সেটা হচ্ছে 5LB। 5LB বললেই সবাই চিনে। এই 5LB বইটা তে হচ্ছে যত ম্যাথ আছে সব আমরা মানে ওটা মোটামুটি প্র্যাকটিস টাইপের, বাট ওই ম্যাথ গুলো সলভ করতে করতে আমরা ব্যাকগ্রাউন্ড ভেরিফাই করবো, খামাখা টাকা পয়সা নষ্ট করার দরকার নাই, আমাদের তো বিভিন্ন বই আছেই আগেকার আমাদের। সো ওগুলো বের করে দরকার হলে ইউটিউবে টিউটোরিয়াল দেখে হোক, মানে মোটামুটি টপিক গুলো ঝালাই করবো এবং ওগুলো সলভ করবো একদম ফ্রি স্টাইলে। এটা সলভ করে মানে এটা
এটা যে কেউ যে কোনো টাইমে করতে পারে, এটা হচ্ছে একটা প্রিরিকুইজিট আমার কাছে মনে হয় ম্যাথের জন্য। হ্যাঁ, আর ইংলিশের জন্য গ্রেগ ম্যাট যা যেভাবে বলবে, গ্রেগ ম্যাটের উপরে কোনো কথা নেই। আমি ইংলিশ নিয়ে কোনো কথাই বলবো না, আমি ইঞ্জিনিয়ার, আমি এটা নিয়ে কথা বলতে পারি। আর তার চেয়ে বড় কথা হচ্ছে আমি নিজে জিআরই দিই নাই, বাট আমি জিআরই নিয়ে মোটামুটি বিশাল বড় রিসার্চ করে ফেলছি। সো এই জন্য আমার মনে হচ্ছে এটা একটু বলা উচিত। আচ্ছা, 5LB এর পরে কি করবো? 5LB এর পরে হচ্ছে এরপরে যদি 5LB শেষ হয়ে যায়, এখানে দুইটা জিনিস করা যেতে পারে। এক হচ্ছে আমরা ইটিএস এর ম্যাটেরিয়াল সলভ করা শুরু করবো। ইটিএস কি? ইটিএস হচ্ছে যারা এই পরীক্ষাটা নেয়, জিআরই যারা বানায়, ব্রিটিশ কাউন্সিল যেমন হচ্ছে আইএলটিএস এর প্রশ্ন সেট করে, সেরকম ইটিএস হচ্ছে এই জিআরইর প্রশ্ন, মানে জিআরই করে। ইটিএস এর যত প্রশ্ন আছে সব প্রশ্ন আমাকে সলভ করতে হবে। ইটিএস এর প্রত্যেকটা প্রশ্ন অনেক দামি, কোটি টাকা দামি টাইপের, মানে আমাদের জন্য, বিকজ ইটিএস এর বিভিন্ন এত প্রশ্ন আমাদের কাছে নাই। সো ইটিএস এর মনে হয় প্রত্যেকটার জন্য একটা করে বই আছে, মানে একটা হচ্ছে ইয়া বই আছে, কোয়ান্ট ওয়ান সহ একটা মনে হয় জেনারেল টাইপের বই আছে, আর ম্যাথের জন্য একটা ছোট বই আছে, ইংলিশের জন্য একটা বই আছে। সো ইটিএস এর বইয়ে যতগুলো প্রশ্ন আছে, কত ভুলে গেছি, 3180টা না কতটা প্রশ্ন আছে। সো ওই ইটিএস এর বইয়ের ওই মানে বইয়ের যা আছে সবগুলো আমরা সলভ করতে থাকবো। ওগুলো আমরা সলভ করে ফেলার পরে ইটিএস এর বইগুলো সলভ করার পরে পুরাতন কিছু ইটিএস এর বই আছে, অনেক আগে প্রাচীন কিছু ইটিএস এর বই ছিল, যে মানে বিগ বিগ কি বলে, জেরি বিগ বুক নামে একটা বই ছিল, অনেক পুরাতন। হ্যাঁ, ওগুলো সিলেবাস চেঞ্জ হয়ে গেছে। তার আগেও হচ্ছে ওই সময়কার 2 সেট ডেমো ইয়া ছিল। তারপরে হচ্ছে আবার এর মাঝে আরেক সেট মনে হয় ওপেন পাওয়ার প্রেপে কি কি যেন ছিল। তো মোটামুটি যত ইটিএস ম্যাটেরিয়াল আছে সব ইটিএস ম্যাটেরিয়াল আমরা সলভ করার ট্রাই করবো। একদম বিগ বুকের মনে হয় ম্যাথ গুলা খুবই অবসোলেট, এই বিগ বুকের ম্যাথ গুলো মনে হয় আসে না। এখানে কি যেন একটা বিষয় আছে, সেটা যারা এক্সপার্ট তারা বলতে পারবে, বা মোটামুটি পড়াশোনা করলেও খুঁজে বের করে দেখা যায় যে বিগ বুকের সম্মত ইংলিশ গুলো প্র্যাকটিস করা যায়, ম্যাথ গুলো সম্মত করা যায় না, এরকম টাইপের। আচ্ছা, এই গেল মোটামুটি হচ্ছে ইটিএস ম্যাটেরিয়াল। ইটিএস ম্যাটেরিয়াল সলভ করার পরে আরো কয়েকটা ইটিএস ম্যাটেরিয়াল আছে, সেগুলো একটা হচ্ছে যে পাওয়ার প্রেপ। পাওয়ার প্রেপ কি জিনিস? পাওয়ার প্রেপ হচ্ছে ওই আমরা জিআরইর মক টেস্ট দিতে পারবো। তো একটা টাইমে আসে আমরা মোটামুটি যখন এই ইটিএস এর সব ম্যাটেরিয়াল সলভ করা হয়ে গেছে, তখন আমরা একটা জিআরইর মক টেস্ট দেবো। জিআরইর মক টেস্ট হচ্ছে দুইটা মক টেস্ট হয়, এই পাওয়ার প্রেপ নামে যে টুল আছে সেটাই। এটা সবার জন্য ফ্রি, আমি ঘরে বসে দিতে পারবো নিজের কম্পিউটারের সামনে। এটা সফটওয়্যার ডাউনলোড করে ইনস্টল দিয়ে পরীক্ষা দেওয়ার মতো। তো ওই 2 সেট প্রশ্ন কেউ যদি একবার মক টেস্ট দিয়ে ফেলে, তাহলে তো পরের বার কোশ্চেনটা কমন হয়ে গেলো, তারপর তো ওই সেম পরীক্ষা। তো বাংলাদেশে জিআরইর পরীক্ষা দেওয়া যায় দুই ভাবে। এক হচ্ছে ওই এক্সাম সেন্টারে যায়, টেস্ট সেন্টার ঢাকাতে হচ্ছে ট্রিপল এ সেন্টার বলে একটা সেন্টার আছে, ওখানে দেওয়া যায়। আর একটা হচ্ছে বাসায় ঘরের ঘরের মধ্যে দেওয়া যায়, আমার মতো সামনে একটা ওয়েবক্যাম রেখে, আর ক্যামেরার এইভাবে ক্যামেরাকে ধারে হয়তো কোনো বই টইয়ের উপর রেখে দুইটা ক্যামেরা ফিট মতো লাগে। মোটামুটি অনলাইনে পরীক্ষাগুলো এরকমই আর কি। হ্যাঁ, এবং হাত এরকম করে টেবিলের উপর রাখতে হবে, আশেপাশে কোথাও তাকানো যাবে না, টেবিলের উপর কিচ্ছু থাকা যাবে না, টেবিল একদম ফাঁকা থাকা লাগবে। আর হচ্ছে যে কোনো শব্দ টব্দ হলে আমি ঘাড় ঘুরানো যাবে না, এরকম আর কি। ঠিক আছে? সো এইভাবে টানা আমাকে পরীক্ষাটা দিয়ে যেতে হবে। যদি কোনো কারণে নেট কানেকশন ডিসকানেক্ট হয়ে যায় বা কারেন্ট চলে যায়, তাহলে একটু রিস্ক থেকে যায়। তবে এটা এক একজনের পার্সোনাল প্রিফারেন্স। প্রথমে ভাবছিলাম যে আমি ট্রিপল এ সেন্টারে দেবো, পরে মনে হচ্ছে ধুর, রাজশাহী থেকে ঢাকা আবার যাবো, এনার্জি খরচ হবে, কি দরকার, আমি যদি ঘরে বসে দিই। তারপরে ঘরে বসে দিব বলে প্রিপারেশন দিচ্ছিলাম, তার আগে চান্স হয়ে গেছিল, তো তাই আর দেওয়া হয়নি। তো এখন হচ্ছে যে পাওয়ার প্রেপের তাহলে 2 সেট প্রশ্ন আছে, আর পাওয়ার প্রেপের 3টা পেইড পরীক্ষা আছে। পাওয়ার প্রেপের আরো 3টা টেস্ট পাওয়া যায়। পাওয়ার প্রেপের ফ্রি হচ্ছে 2 সেট, আর পাওয়ার প্রেপ প্লাস বলে ওটাকে, ওখানে 3 সেট আছে। ওই 3 সেট হচ্ছে এক একটা মানে $45 করে কিনে পরীক্ষা দিতে হয়। তবে আমি মোটামুটি শিওর অনলাইনে এগুলো পাওয়া যায়, খুঁজলে পাওয়া যাবে, কাউকে যদি জিজ্ঞাসা করা যায়, বা এর আগে যারা পাওয়ার প্রেপ দিচ্ছে, পাওয়ার প্রেপ প্লাস দিচ্ছে। সো এগুলো আর কি মানে মানুষজন এগুলো দেওয়ার পরে এগুলো সলভ করে। সো এগুলো হলো একদম এক্সাম, মানে এক্সাম কন্ডিশনের এক্সাম, যেগুলো আর কি মানে পাওয়ার পর বসে বসে দেওয়া যায়। সো মোটামুটি আমার ইটিএস ম্যাটেরিয়াল গুলো শেষ হয়ে গেলে আমরা একটা প্রথম পাওয়ার পেপ 1 যেটা, সেটা আমরা দিয়ে ফেলতে পারি। দিয়ে ফেললে ওভারঅল আমার স্কোর কত আসছে সেটা জাজমেন্টাল একটা ক্রাইটেরিয়া পাচ্ছি, যে এক্সাম কন্ডিশন আমি কত মার্কস পাচ্ছি। তারপরে আবার প্রিপারেশন নিয়ে যে ঠিক আছে এটা ভুল করছি, এই সমস্যা হয়েছিল, তারপরে পাওয়ার পেপ 2 দেয়। বিকজ বাকি 3টা তো আসলে মানুষজন সবাই এফোর্ড করে না, বা ওভাবে দেওয়ার টাইমও পায় না। মোটামুটি পাওয়ার পেপ 1, 2 দিয়ে অনেকে সলভ করে, বা অনেকে হয়তো ওই 3 সেট প্রশ্ন জোগাড় করে ফেলে, বাট ওটাতে এক্সাম কন্ডিশন এখন সফটওয়্যার দিয়ে দিতে পারে না। তো ট্রিপল এ সেন্টারে মক টেস্ট দেওয়া যায়, ওই একই ওপেন সফট কোশ্চেনে ওরা পরীক্ষা নেবে, জাস্ট ওদের $500 করে চার্জ নাই। ওটা কিছু না, ওটা জাস্ট মানে ওদের খরচ আর কি, কিছু না। তো মানে এই কোশ্চেন অ্যাভেলেবল, ঘরে বসে দেওয়া সম্ভব আর কি। হ্যাঁ, আচ্ছা, এখন কে ফিজিক্যালি দিবে কে রিমোটলি দিবে এটা
এক একজনের প্রিফারেন্স সে অনুযায়ী সে মানে মক টেস্ট এক্সাম সেন্টারে যায় দিবে নাকি বাসায় দিবে সেটাও তার উপরে। আচ্ছা, এরপরে হলো ধরে নিচ্ছি যে আমাদের মধ্যে আমরা এই 3 সেট প্রশ্ন পেয়ে গেছি। পেয়ে যাওয়ার পরে হচ্ছে আমরা এই করছি সেই করছি। এবার আরেকটা জিনিস আছে যেটা নিয়ে আসলে কথা না বললেই না, যেটা নিয়ে আসলে কথা বলা উচিত, এবং এটা আমার মনে হয় খুব সুন্দর একটা স্ট্র্যাটেজি, সেটা হচ্ছে কেএমএফ। কেএমএফ এর কয়েকটা বই আছে, কয়েকটা ইয়ে আছে। কেএমএফ হচ্ছে একটা চাইনিজ কোচিং সেন্টার। তো চায়নাতে কি করে, চাইনিজদের কাছে জিআরই একটা বিশাল ব্যাপার। ওরা হচ্ছে ভার্সিটি ফার্স্ট ইয়ার থেকে জিআর এর জন্য প্রিপারেশন নেয়। তো ওরা কি করে যে হচ্ছে যে ওই সবাই মিলে পরীক্ষা দেয়, সবাই মিলে পরীক্ষা দিয়ে প্রশ্ন মনে রাখে, মনে মনে রেখে বাসায় এসে খাতায় লেখে। তো খাতায় লেখে হচ্ছে যে মানে আবার পরীক্ষা দিতে যায়, আবার পরীক্ষা দেয়, মানে প্রতিবার পরীক্ষা দেয়, দিয়ে দিয়ে হচ্ছে ওরা প্রশ্ন খাতায় লেখে, দিয়ে মানে বাসায় এসে লেখে মনে করে করে। তো এইভাবে করে করে ওরা হচ্ছে প্রশ্ন ব্যাংক বানায় ওদের। তো ওদের কয়েকটা প্রশ্ন ব্যাংক আছে, এগুলো অনলাইনে অ্যাভেলেবল। ছোট ছোট ভাগ করা, যে টিসিএসি মানে ইংলিশের জন্য টিসিএসি একটা আলাদা, কোয়ান্টের জন্য এই টাইপের, কোয়ান্টের জন্য আলাদা কয়েকটা, মানে ওখান থেকে প্রায় 2-3 হাজার প্রশ্ন পাওয়া সম্ভব, মানে 2-3 হাজার এমসিকিউ পাওয়া যায় বিভিন্ন বইতে মিলায়। সো ওই বইগুলা অনলাইনে অ্যাভেলেবল, সার্চ দিতে হয়, মোটামুটি খুঁজলে পাওয়া যায়। আজকাল তো মনে হয় চ্যাট জিপিটি বা পারপ্লেক্সিটিকে জিজ্ঞাসা করলেও বলে দেবে যে কতগুলা কালেক্ট অনলাইনে অ্যাভেলেবল আছে, ডাউনলোড করে করে পড়া আর কি। হ্যাঁ, সো ওগুলো ওগুলো সলভ করা। ওগুলো সলভ করলে অনেক ক্ষেত্রে আমি শুনছি যে ডিরেক্ট জিএতে প্রশ্ন কমন আসে, যে হচ্ছে যে ওই কেএমএফ, এখন এখন কেএমএফ চলতেছে আসলে। হ্যাঁ, কারণ এগুলো এগুলো একটু সহজ টাইপের প্রশ্ন, এবং এগুলো পরে গেস করা লাগে যে এই টাইপের প্রশ্ন আসবে, বাট বেসিক ঠিক থাকলে পারা যায়। বিকজ এই ধরনের আর কি কি প্রশ্ন, এগুলো যখন আমরা সলভ করবো তখন তো আমরা চিন্তা করবো যে এই ধরনের আর কি কি প্রশ্ন হতে পারে। বিকজ প্রশ্নগুলো এমন না যে একদম ক্লাস 10 ম্যাথ, ক্লাস 10 ম্যাথের টপিকসই একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে প্রশ্নগুলো করা হয়, যেখানে মাথা খাটাইতে হয়, আবার টাইমের মধ্যে করা যায়। কেএমএফ প্রশ্ন অনেক ক্ষেত্রে ডিরেক্ট চলে আসে। তবে ওই তো মোটামুটি এই হলো প্রিপারেশন জার্নি। এই এটা মোটামুটি কেউ যদি সলভ করে, আই হোপ সে খুব ভালো স্কোর পাবে। আমার মনে হচ্ছে আমি যে ক্লাস 10-এ থাকতাম, আমি তো জেনে দিতাম, অনেক ভালো কিছু করতে পারতাম। বিকজ ওই টাইমে খুব ফোকাসড পড়াশোনা করার জন্য পড়াশোনা করতাম। এখন মানে ব্রেন অনেক বেশি অনেক জায়গাতে ছড়াই গেছে, লাইফে অনেক রেসপন্সিবিলিটি চলে আসছে। সবকিছু মিলে আসলে এখন জেনে দেওয়া আমার জন্য ফিল হয়েছে কঠিন। তবে আমার আমার অবস্থা সবার অবস্থা সেম না। আমাকে অনেক কিছু করতে হতো, কোম্পানি চালাইতে হতো, তার সাথে পড়াশোনা করতে হতো, মাস্টার্সে দিয়ে আবার জেআইডিআই দিয়ে অ্যাপ্লাই করা। এই এই যে অ্যাপ্লিকেশন প্রসেস, এটা ইটসেলফ একটা ফুল টাইম জব। সো টাইম প্রপারলি ভাবে মেনটেন না করতে পারলে হয় না। জিআরই নিয়ে আমি আগে খুব একটা পড়াশোনা করিনি। আমার বন্ধু সাফায়াতের যেমন 3 বছরের টার্গেটই ছিল যে ও বিদেশে পড়াশোনা করতে যাবে, আমার এরকম তেমন টার্গেট ছিল না। আমার মনে হয়েছে আচ্ছা ঠিক আছে, একটা টাইমের পরে যাচ্ছে, আমি যাই পড়াশোনা করতে চাই। হ্যাঁ, তো এই মোটামুটি জিআরই নিয়ে আর মনে হয় তেমন কিছু বলার নাই। আমি সবাইকে সাজেস্ট করি জিআরই দেওয়ার জন্য, বিকজ হাতে যদি সময় থাকে, 3rd ইয়ার 4th ইয়ার যারা আছে তাদের জন্য খুব ভালো একটা অপশন হতে পারে নিজেকে প্রমাণ করার জন্য। এবং আমি সবাইকে উইশ করি সবাই জিআরই দিক, বাংলাদেশের রেকর্ড পরিমাণ নাম্বার পাক, এবং হচ্ছে তারপর আমাকে বলুক ভাই পাইছি। তো ঠিক আছে, এই গেল মোটামুটি জিআরই। আমাদের আরেকটা কথা ছিল যে অ্যাপ্লিকেশন পোর্টাল। আমার মনে হয় অ্যাপ্লিকেশন পোর্টাল তেমন দেখানোর কিছু নাই, বিকজ এটা কোনো সেন্ট্রালাইজ কোনো অ্যাপ্লিকেশন পোর্টাল থাকে না আমেরিকার জন্য। সো প্রত্যেকটা ইউনিভার্সিটির ভিতরে একই রকম পোর্টাল, ইউটিউবে সার্চ দিলেও হবে গ্র্যাড ক্যাশ লিখে, যে গ্র্যাড ক্যাশের ভিতরটা কিরকম। হ্যাঁ, ওটা মনে হয় গ্র্যাড ক্যাশই বলে। ওটা একটা সফটওয়্যার যেটা সবাই সেম সফটওয়্যারটা ইউজ করে। হ্যাঁ, নিজস্ব মানে কাস্টমাইজেশন করে, বাট মোটামুটি ফ্লোটা ওই গ্র্যাড ক্যাশ এটা দিয়ে আর কি হয়ে যাবে বোধহয়। আর হচ্ছে আম, আচ্ছা, অ্যাপ্লিকেশন পোর্টাল হলো, এসওপি নিয়ে কথা হলো, জিআরই নিয়ে কথা হলো, সিভি নিয়ে কথা হলো। এগুলাই মোটামুটি সব সেন্ট্রাল ফান্ডিং এর জন্য। অ্যাপ্লিকেশন ডেডলাইন এর মধ্যে অ্যাপ্লাই করতে হবে, সেগুলো কতদিন বলে দিচ্ছি মোটামুটি। আহ, আর তো মনে হয় আমার সেভাবে তেমন কিছু বাকি নেই, সার্টিফিকেট সবই কথা বলছি। তো মোটামুটি আমার সেশনের পড়ানোর জিনিসপাতি এখানে শেষ। এখন আমরা কোশ্চিন আনসার সেশনে যাই। আমার মনে হয় অনেকের প্রশ্ন থাকবে। তো কারোর প্রশ্ন থাকলে আমাকে বলতে পারে। ভাই, এসওপি জিআরই সম্পর্কে অনেক সুন্দর ধারণা পেয়েছি আমরা। ভাইয়া, লো জিআরই স্কোর থাকলে সেটাকে আমরা এসওপি দিয়ে মানে কভার করতে পারি কিনা? না, লো জিআর স্কোর থাকা না থাকা সেম। ওটা সিভিতে অ্যাড না করা বেটার, ওটা ব্যাকফায়ার করতে পারে। তো মানে লো মানে কিন্তু অনেক লো, 300-র নিচে। সো যদি কারো 305-6 থাকে, যদি কোয়ান্টে একটু ভালো মার্কস থাকে, সেই ক্ষেত্রে হয়তো দেওয়া উচিত, মানে কোয়ান্টটা দেখানো উচিত যে আমি কোয়ান্ট পারছি। বলা উচিত যে আসলে আমি শরীর খারাপ ছিল, ইংলিশের জন্য অ্যাপ্লিকেশন। আর একটা বিষয় আছে, নিজেকে প্রেজেন্ট করতে পারাটা খুব বড় একটা স্কিল। এরকম অনেকে আছে যে
অদ্ভুত টাইপের রিজন দেখায় যে আমি জিআরই দিতে পারিনি বিকজ আমার টাকা নাই। তো এই ধরনের কথাবার্তা না বলে হয়তো বলা যেতে পারে যে আমি হয়তো টাইম পাইনি। আরো আরো একটু ম্যাচিউর যদি কথাবার্তা বলা যায় সেটা। সো জিআরই স্কোর যদি লো হয়ে যায় সেটা দেখানো উচিত না, বাদ দিয়ে দেওয়া উচিত। বরঞ্চ হচ্ছে যে আহ অন্য কিছু করা উচিত আর কি। হ্যাঁ, সো আর জিআরই স্কোর ভালো টার্গেট নেওয়ার টার্গেট করে আসলে মোটামুটি ভাবে পড়াশোনা করা উচিত, তো পসিবল। কারণ জিআরইতে আমি দিচ্ছি নিজেকে আলাদাভাবে শো করার জন্য। কিছু কিছু জায়গাতে হয়তো জিআরই ম্যান্ডাটরি এবং জিআরই থাকলেই হলো, জিআরই স্কোরের ক্রাইটেরিয়া সেট করা নেই, সেখানে হয়তো দেওয়া যেতে পারে জাস্ট বিকজ একটা জিআরই আছে হাতে, আর টাইমে অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই করতে চাই। তবে খুবই খারাপ হলে আবার একটু ব্যাকফায়ার করে আর কি, করতে পারে আর কি, মোটামুটি এটাই। ভাই আমাদের চ্যাট বক্সে আরেকটা কোশ্চেন আসছে যে এমএসসি করতে প্রোফাইল কি খুব বেশি রিস্ক থাকতে হবে কিনা? এমএসসির জন্য প্রোফাইল রিচ বলতে জিআরই থাকলেই হবে, নিজেকে কম্পিটিটিভ বানাইতে হবে। মানে খুব বেশি রিচ দরকার নাই, কিন্তু ওই যে বললাম কম্পিটিটিভ অনেক বেশি, তো সো মানে কম্পিউটার সায়েন্স তো আরো বেশি। সো কারণ সবাই আসলে বেশি করতে চায়, তো মোটামুটি নিজেকে একটা বিশাল কিছু দেখাইতে হবে একটা অ্যাঙ্গেলে। সো বুঝাইতে হবে আমি ভালো, ওই জায়গাতে কাজ করতে হবে। খুব বেশি রিচ না থাকলেও মানে নিজেকে কম্পারেবল বানাইতে হবে। ভাই আরেকজন কোশ্চেন করেছে জিআরই প্রিপারেশনের জন্য কি কি বই কিনবো, কোন পাবলিকেশনের, আর ফ্রি রিসোর্স কিভাবে পাবো, হার্ড কপি বইগুলো যে। সব ইন্টারনেট অ্যাভেলেবল, সার্চ দিলেই হবে। আমি তো মোটামুটি বললাম যে বই কি কি বই বলতে ওই তো 5LB ওখানে, আর সব ইটিএস এর সব বই, ইটিএস যেটা আছে সেগুলাই। আর কেএমএফ এর বই ওভাবে পাওয়া যায় না, কেএমএফ এর বই মানে অনলাইনে সব, নেটে সার্চ দিলেই হবে, প্রিন্ট করে নেওয়া যেতে পারে, এটাই। জি ভাইয়া, মেইনলি এখন কয়েকটা বিষয় থাকে, সেটা হচ্ছে আপনি এর আগে অলরেডি বলেছেন যে বিশেষ করে RA, TA, GA এইসব ফেলোশিপ এইসব বিষয় যেগুলো রয়েছে, এগুলোর মধ্যে আসলে ডিফারেন্সটা কি, মানে মেইন ডিফারেন্সটা কি অ্যাকচুয়ালি কোনটার জন্য আমরা মেইনলি ফোকাস করব, এবং হচ্ছে কোনটার বেনিফিট গুলো আসলে কেমন? ও, গুড কোশ্চেন। আচ্ছা, এখন ফোকাসের কিছু নাই আসলে। আরে মানে হচ্ছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, টিএ মানে হচ্ছে টিচিং অ্যাসিস্ট্যান্ট, আর একে জিআরএ লেখে, হ্যাঁ, গ্র্যাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট। জিটিএ লেখে মানে গ্র্যাজুয়েট টিচিং অ্যাসিস্ট্যান্ট, আর একটা লেখে জিএ, গ্র্যাজুয়েট অ্যাসিস্ট্যান্ট। সো জিআরএ মানে হচ্ছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, মানে হচ্ছে প্রফেসরের ল্যাবে প্রফেসর রিসার্চের কাজে হেল্প করবো। জিআরএ যেটা সুবিধা, যেমন আমি হচ্ছে জিআরএ, আমার শুধু প্রফেসরের সাথে কাজ, প্রফেসর আমাকে যা বলবে তাই করতে হবে। প্রফেসরের রিসার্চের কাজে হেল্প করা আমার কাজ, পাশাপাশি আমার নিজের রিসার্চের কাজে কাজ করার লাভ। প্রফেসর যদি খুব ভালো হয় তাহলে জিআরএ করা খুব ভালো, বিকজ প্রফেসরের সাথে সারাদিন রিসার্চ নিয়ে কাজ করা হয়, সো রিসার্চটা শেখা যায়। জিটিএ মানে হচ্ছে আমি ইউনিভার্সিটি টিচিং অ্যাসিস্ট্যান্ট, মানে আমাদের দেশে যেরকম ভার্সিটিতে লেকচারার থাকে, ওদের দেশে লেকচারার টাইপের খুব কম থাকে। সো জিটিএরা কয়েকটা কোর্স নেয়, বা হয়তো আমার প্রফেসরই হয়তো 2-3টা কোর্সে আমি ক্লাস নেব, হ্যাঁ, বা জিটিএ এদের কোর্স থাকে এক সপ্তাহে 3টা কোর্স থাকে, মানে একটা সেমিস্টারে কেউ 3টা কোর্স নেয়, মানে তার কিরকম ওয়ার্কলোড যায়। সো মোটামুটি 3টা কোর্স নিতে হয়, 3টা কোর্সে ক্লাস নিতে হয়, ল্যাব নিতে হয়। সো ওখানে যারা থাকে, ওর সাথে জিটিএ দের সাথে আরো কিছু মানুষজন থাকে যারা হেল্প করে। সো জিটিএ রা মোটামুটি হচ্ছে ক্লাস নেওয়া, ওরা ইউনিভার্সিটির এমপ্লয়ি। অনেক ক্ষেত্রে জিআরএ ইউনিভার্সিটি থেকে ফান্ড পায়, অনেক ক্ষেত্রে প্রফেসর থেকে ফান্ড পায়। জিটিএ রা ইউজুয়ালি ইউনিভার্সিটি ডিপার্টমেন্টাল ফান্ড পায়। সো জিটিএ 9 মাসের হয়, জিআরএ অনেক ক্ষেত্রে 12 মাসের হয়, বিকজ প্রফেসরের ফান্ড 9 মাস 12 মাস ম্যাটার করতেছে না। জিটিএ দের ক্ষেত্রে 3 মাস, ওরা হয়তো প্রফেসরের ফান্ডে কাজ করে 3 মাস, না হলে অন্য কোনো রিসার্চ ইনস্টিটিউশনে কাজ করে, না হলে ইন্টার্নশিপ করে, না হলে দেশে এসে 3 মাস কাটায়। এক একজনের ক্ষেত্রে এক এক রকম। জিএ হচ্ছে ইউনিভার্সিটির কোনো অ্যাডমিন জব টাইপের, যে আমি হয়তো ডিনের অফিসে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেছি, বা হয়তো আমি ইয়াতে কি বলে জিমে হচ্ছে মানে ম্যানেজার হিসেবে জব করতেছি। এখানে বিষয় হচ্ছে জিএ শিফটটা কখন দেয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে মানে জিআরএ 10 ঘন্টা, জিএ শিফট 10 ঘন্টা, এভাবে 20 ঘন্টা মিলাই দিচ্ছে, বা মানে হয়তো ফান্ড কম বেশি হচ্ছে। যারা ইউজুয়ালি সেলফ ফান্ডে পড়াশোনা করে তাদেরকে জিএ শিফট দেয়। ওটা হচ্ছে মানে একটা বোনাস ইয়ার মতো হয়, যে পকেট মানির মতো হচ্ছে, বা সামহাও মানে পড়াশোনার খরচ বেঁচে যাচ্ছে। অনেক ক্ষেত্রে ডিপার্টমেন্টাল ফান্ডিং টান্ডিং না থাকলে অনেক ক্ষেত্রে অ্যাডজাস্ট করে দেয়। এই মোটামুটি এটাই আর কি ওভারঅল অবস্থা। তাহলে কোনটা ভালো কোনটা খারাপ? জিআর এর ক্ষেত্রে প্রফেসরের কামলা, সহজ ভাষায়
সো প্রফেসর কামলা হবো কিনা, এটা পজিটিভ নেগেটিভ আছে। প্রফেসর যদি বদমাইশ হয় তাহলে আবার ঝামেলা হতে পারে যদি হঠাৎ ফান্ড বন্ধ করে দেয়। জিটিএ এর ক্ষেত্রে জিটিএ ইউনিভার্সিটি সেন্ট্রালাইজড ইউনিভার্সিটি এমপ্লয়ের মতো, সো এটা আমার কাছে ভালো মনে হয়। কিন্তু অনেকে বলে যে এটাতে প্যারা বেশি, খাটনি বেশি। ডিপেন্ড করতেছে তুমি কি ধরনের মানুষ। আমার কথা বলতে খারাপ লাগে না, আমার এরকম সেশন দিতে খারাপ লাগে না। আমার কাছে মনে হয় টিএ মানে জিটিএ দিলেও আমি ইনশাল্লাহ খারাপ করবো না ইনশাল্লাহ। সো কিন্তু একটু স্ট্রেস, যে নতুন করে পড়াটা গুছায় ইংলিশে খুব কনফিডেন্টলি কথা বলা, ওরা একটু মজা নিতে পারে স্টুডেন্টরা। সো ওই জায়গাতে আর কি কাজ করা, এই আর কি। তা আমাদের ছেলেপেলে ভয় পায় এই জন্য যে আমাদের ছেলেপেলে ইংলিশের বেসিক্স খারাপ বা কনফিডেন্সের জায়গাতে অনেক বেশি সমস্যা। তো এই আর কি। তারপর আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো যে যারা হচ্ছে বিভিন্ন প্রশ্ন করছেন তারা হচ্ছে আমাদের চ্যাট বক্সে প্রশ্ন করে রাখতে পারেন, বা আমাদের ফেসবুক পেজেও হচ্ছে কমেন্ট করে রাখতে পারেন। আমরা ভাইয়ার কাছ থেকে সেই প্রশ্নগুলোর উত্তর জানবো আস্তে আস্তে। ভাই এই মুহূর্তে মেইনলি যে প্রশ্নটা জানা সেটা হচ্ছে আহ, একটা কম্পারিজন যদি দেখানো যেত খুব ভালো হতো, সেটা যে জিএ মানে গ্রাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট যেটা আছে সেটার জন্য কেমন টাইপের পে করে নর্মালি প্রফেসররা, বা টিচিং অ্যাসিস্ট্যান্ট যেটা আছে সেটার জন্য কেমন পে করে, একটা যদি ছোট করে আইডিয়া দেওয়া যেত সেটার জন্য। আচ্ছা আচ্ছা, এই আইডিয়াটা এটা ভ্যারি করতেছে ইউনিভার্সিটির উপরে এবং ওই ইউনিভার্সিটির খরচ, লিভিং কস্টের উপরে। মোস্টলি বিভিন্ন ইউনিভার্সিটিতে মানে স্যালারি সেট করে দেওয়া থাকে যে এই ইউনিভার্সিটিতে এত স্যালারি। তো জিআরএদের ক্ষেত্রে যেটা হয়, প্রফেসররা চাইলে এক্সট্রা টাকা দিতে পারে, বিকজ ওর ফান্ড থাকলে কেউ ওকে আটকাবে না, বা ও লুকায় লুকায় বললো তোমাকে দিলাম তুমি কাউকে বললো না, এরকম টাইপের। হ্যাঁ, আর জিটিএ দের ক্ষেত্রে মোস্টলি স্যালারি ফিক্সড, বিকজ ইউনিভার্সিটি যা দিবে তাই সবার জন্য সেম। জিএ দের ক্ষেত্রে ওইটা প্রজেক্ট বেসিসে বা ওই ওই ইন্টারনাল ইয়ার ক্ষেত্রে। সো অনেক ক্ষেত্রে দেখা যায় যে জিটি এর পরে প্রফেসর হয়তো জিআর একটু বাড়ায় দিল, এরকম টাইপের হতে পারে। আহ এইটা স্যালারি কোথায় কত, এটা ওই শহরের লিভিং কস্টের উপর ডিপেন্ড করে, ওই ইউনিভার্সিটির টাইপের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, ইউনিভার্সিটি লিখে দেওয়া পলিসির উপর ডিপেন্ড করে। সো এটা সার্চ দিলেই পাওয়া যায়। হ্যাঁ, যে ওই ইউনিভার্সিটির ভিতরে একটু গুতাগুতি করে দেখলে সার্চ দিলে পাওয়া যায়। অনেক জায়গায় পাওয়া না গেলে রেডিটে সার্চ দিয়ে পাওয়া যায়। তো মোটামুটি এরকম আর কি। আর আই-20 তো পাওয়া যাবে, আই-20 দেখে তো ফাইনাল করবো যে কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি না। ধন্যবাদ। আমাদের আজকের সেশনের কয়েকটা কি পয়েন্টস এর মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ কি পয়েন্ট ছিল যে আহ, আমাদের টাইম ফ্রেমটা বুঝতে পারা, যে আমরা আসলে কোন ফ্রেমটাতে অ্যাপ্লিকেশনটা করবো। বিশেষ করে আমাদের যদি আহ, সেপ্টেম্বর অক্টোবরের দিকে স্টার্ট করে কেউ, বা ওইদিকে যদি জানুয়ারি ফেব্রুয়ারির দিকে স্টার্ট করে কেউ, এই ফ্রেমটা আসলে কোন টাইমটা বেশি সুইটেবল হবে, এবং আমরা আসলে কোন টাইমটার জন্য আমাদের ডকুমেন্টস গুলো রেডি করবো, কখন কখন আমাদের সময়টা পাবো, এই ব্যাপারটা যদি একটু বলতেন। আচ্ছা, সো মোটামুটি হচ্ছে আহ, তিনটা ইয়ে আছে, একটা হচ্ছে ফল, একটা হচ্ছে স্প্রিং, একটা হচ্ছে সামার। ফলে সবচেয়ে বেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নেওয়া হয়ে থাকে। ফলে ফলে স্টুডেন্ট নেয়। ফল ফল ইউজুয়ালি শুরু হয় হবে আগস্টের 1 তারিখ থেকে, সরি আগস্টের 15 তারিখ থেকে। হ্যাঁ, মানে ফলের ক্লাস শুরু হয় অন এভারেজ। স্প্রিং এর ক্লাস শুরু হয় অন এভারেজ জানুয়ারির 15 তারিখ থেকে। হ্যাঁ, আর সামার হচ্ছে মে মাস থেকে শুরু হয়, মে থেকে এর মাঝের টাইমটুকু হচ্ছে সামার। এটা টান দিয়ে সামারটা হচ্ছে মেয়ের 15 তারিখ থেকে মেয়ের 15 তারিখ থেকে এই আগস্টের 1 বা 1 দিন পর্যন্ত। হ্যাঁ, সো আমাদের দেশে যেরকম অনেকগুলো সিজন, ওদের দেশে ইউজুয়ালি ফল মানে সম্ভবত শরৎ, ফলের মতো একটা সিজন হয়। তারপরে হচ্ছে স্প্রিং হচ্ছে বসন্ত, আর সামার তো সামারি। তো যাই হোক, এখন ওই আমলে হয়তো ছিল, এখন গ্লোবাল ওয়ার্মিং এর জন্য ওদের সিজনটা একটু কম বেশি উল্টাপাল্টা হয়ে গেছে। তো ইউজুয়ালি সব জায়গাতে ফলে অ্যাপ্লাই করার সবচেয়ে বেশি চান্স থাকে, ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা ফলের জন্য অ্যাপ্লাই করে। সো ফলের ক্লাস যদি শুরু হয় আগস্টের 15 তারিখে, ফলের অ্যাপ্লিকেশন শুরু হয় এই মানে অনেক জায়গাতে হয়তো সেপ্টেম্বর অক্টোবর থেকে ডিসেম্বরের 15 পর্যন্ত, ওটা এক্সটেন্ড করে বিভিন্ন ইউনিভার্সিটিতে জানুয়ারি 15 পর্যন্ত, কেউ হয়তো মার্চ পর্যন্ত নেয়। ঠিক আছে, সো মার্চ পর্যন্ত নেওয়ার পরে মোটামুটি ধরে রাখতে হবে ডিসেম্বর 15। সো এরপরে ওরা অ্যাকসেপ্ট মানে জানাবে, সবকিছু করবে, তারপরে অ্যাকসেপ্টেন্স হয়তো দিবে জানুয়ারি থেকে মার্চের মধ্যে দিলে আমরা তারপরে ভিসা অ্যাপ্লিকেশনের জন্য দাঁড়াবো। সবকিছু মিলে কাগজপত্র রেডি করে আস্তে আস্তে আমাদের আগস্টের, ইউজুয়ালি স্টুডেন্টরা আগস্টের দিকে যায়। আগস্টের 15 ক্লাস শুরু হলে ওই উইক অফ ওয়েলকাম বলে একটা জিনিস আছে, যে এই 1 সপ্তাহ ধরে ওয়েলকামিং ইভেন্ট হয়, ওটা আরো 7 দিন আগে থেকে হয়। তো আগস্টের 6-7 তারিখের দিকে ইউনিভার্সিটি চলে যায়। এটা গেল ফল। স্প্রিংটা হচ্ছে, স্প্রিং এ খুব বেশি স্টুডেন্ট নেয় না, প্রফেসরদের ফান্ড থাকলে প্রফেসর যাদের যাদের ফান্ড আছে তারাই নেয়।
বা কিছু কিছু জায়গাতে হয়তো 2টা ইনটেকে নিচ্ছে, তারা নিচ্ছে খুব ভালো জায়গাতে, সেসব জায়গাতে আর কি স্প্রিং এ অ্যাপ্লাই করা উচিত। স্প্রিং হয় জানুয়ারি 15। সো একই রকম ওই সাইকেল আমি মেনটেন করতেছি। তাহলে স্প্রিং এ অ্যাপ্লিকেশন শুরু হয় হচ্ছে আহ মনে হয় আগস্টের পরে, মানে এটার 1 মাস পরে, হয়তো সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত হয়তো স্প্রিং এর টাইম থাকে অনেক জায়গাতে। এটা ভ্যারি করে, দেখতে হবে ইউনিভার্সিটি ইউনিভার্সিটি দেখতে হবে। হ্যাঁ, অনেক ক্ষেত্রে নভেম্বর পর্যন্ত টানে। হ্যাঁ, তো স্প্রিং এ বা হয়তো তারও আগে আগস্ট থেকে শুরু হয়ে যায়, বা মে জুন জুলাই থেকে শুরু হতে পারে, দেখতে হবে, এটা দেখার উপর ডিপেন্ড করতেছে। কিছু কিছু জায়গাতে কিছু কিছু প্রোগ্রাম সামারেই শুরু হয়, সামারেই স্টুডেন্ট নেই, কিছু কিছু ইউনিভার্সিটি কিছু কিছু প্রোগ্রাম। তো এই জন্য এটা লিখছি, সামার ইউজুয়ালি ছুটির টাইম। আমি তো বললাম যে 9 মাস, এই দুইটা মিলে আসলে 9 মাসের পড়াশোনা, 4.5 মাস করে করে। এই বাকি যে 3 মাস, সো ওই বাকি তিন তিন মাস আসলে ছুটি সামারে ইউজুয়ালি, মানে সবাই ইন্টার্নশিপ করতে যায়, ঘুরতে যায়, জব টব করতে যায়, এরকম টাইপের। হ্যাঁ, ক্লাসে ছুটি থাকে, কোনো ক্লাস থাকে না। সো কিন্তু কিছু কিছু জায়গাতে কিছু কিছু ইউনিভার্সিটি কিছু কিছু কোর্সেস ওরা সামার থেকে শুরু করে, সামারে আগে নেয়। পিএইচডি টাইপের প্রোগ্রাম, বিভিন্ন রকম প্রোগ্রাম আছে, তো সেইটার জন্য তখন ওইভাবে অ্যাপ্লাই করতে হবে, ওটা দেখে নিতে হবে যে আমরা শুধু সামারেই নেই, এরকম টাইপের। হ্যাঁ, সো এটা একটা রেয়ার কেস বললাম, তবে অনেক ক্ষেত্রে এটা হয়। মোটামুটি এটাই তো, এইভাবে আর কি টাইমলাইনটা ধরে অ্যাপ্লাই করা উচিত। থ্যাংক ইউ। তন্ময় ভাই হচ্ছে আমাদেরকে কয়েকটা প্রশ্ন করেছেন, সেখান থেকে আমরা যদি খুব অল্প উত্তরেই যদি প্রশ্নগুলোর উত্তর জানতে চাই, সেক্ষেত্রে হচ্ছে উনি মেইনলি জানতে চেয়েছেন যে আমাদের ফুল ফান্ডেড স্কলারশিপের জন্য আমরা যদি লো র্যাঙ্কের বিশ্ববিদ্যালয়কে ভার্সেস করে যদি আবার 50% বা 60% স্কলারশিপ নিয়ে একটা ভালো বিশ্ববিদ্যালয়ে যেতে চাই, কোনটা আমাদের জন্য চুজ করা উচিত হবে? লো র্যাঙ্কের ফুল ফান্ডেড আর হচ্ছে হায়ার র্যাঙ্কের 50% 60% স্কলারশিপ। জি ভাই। হায়ার র্যাঙ্কিং কখনো 50% 60% স্কলারশিপ থাকে না। হায়ার র্যাঙ্কের কাছে অনেক টাকা আছে, ওরা ফুল স্কলারশিপ দিবে, নাহলে নিবেই না। আর লো র্যাঙ্ক, লো র্যাঙ্কই হচ্ছে দেখা যায় যাদের টাকা কম আছে, সো ওদের মানে ফুল ফান্ডেড হয় না, হয়তো 50-60% দেয় অনেক সময়। সো এটা এটা রেয়ার কেস। আর এই এই উত্তরটা ধরে নিলাম, এটা এরকম কিছু একটা হয়েছে। সো এক্ষেত্রে উত্তরটা দিব আমার ফাইন্যান্সিয়াল কন্ডিশনের উপর। এখন আমি যদি বড়লোক হই তাহলে সমস্যা নাই, আমি যদি গরিব হই তাহলে আসলে আমার চিন্তা ভাবনা করে যাওয়া উচিত ইউএসএ তে। অনেকে হবে যাওয়ার পর দেখে নেবো, আসলে এখন যাওয়ার পর দেখে নেবো বলে কিছু নাই। কারণ প্রতি মাসে বাড়ি ভাড়া এভারেজ যদি 1 লাখ টাকা আমার বাংলাদেশি টাকায় খরচ হয়, হঠাৎ আমার 1 মাসের বেতন দিল না কোনো কারণে, হঠাৎ কোনো একটা ঝামেলা হইলো, তখন আমি কি বাসা থেকে টাকা দিতে পারবো? বাসা থেকে যদি টাকা দেওয়ার ক্যাপাবিলিটি না থাকে, আমার যদি সেভিংস না থাকে, সেভিংস নিয়ে কত টানবো, ওইসব হিসাব করে আসলে করা উচিত। যদি ওটা থাকে তারা যাইতে পারে, সমস্যা নেই। সো কিন্তু হাই র্যাঙ্ক বলতে কি আসলে র্যাঙ্ক আবার পার্থক্য আছে, যেমন আন্ডার গ্রেডের জন্য একরকম র্যাঙ্ক, হায়ার স্টাডির জন্য একরকম র্যাঙ্ক। আমি বলবো যে রিসার্চ ইউনিভার্সিটির রিসার্চ অ্যাক্টিভিটি দেখতে হবে, যে এই ইউনিভার্সিটিতে রিসার্চ কেমন হয়, কত রিসার্চার আছে, এক্সিস্টিং যারা রিসার্চার আছে তাদেরকে দেখা, ওরা কতগুলো পেপার বের করতেছে দেখা, কি ধরনের পেপার বের করতেছে দেখা, আমার সাবজেক্টের জন্য ভালো রিসার্চ ইউনিভার্সিটি কি করা, ওটাই প্রপারলি রিসার্চ করে বের করা। আরো ইউনিভার্সিটি গুলো মোটামুটি ভালো। সো আমার যেমন প্রায়োরিটি হচ্ছে, আমি আমি যদি কোনো একটা জায়গায় যাই, সেখানে আরো 50-100 রিসার্চার থাকতে হবে, আড্ডা দিব, শিখবো, দিন দুনিয়া সবার থেকে শিখবো, এই গ্রোথটা দরকার। কিন্তু অনেকের ক্ষেত্রে নাও হতে পারে, তো সেটা তার প্রায়োরিটি আর কি। সো এখানে অনেকটা নিজস্ব প্রিফারেন্স ম্যাটার করতেছে। তো মোটামুটি এটাই। জি থ্যাংক ইউ ভাই। আরো যে জানতে চেয়েছিল যে আমাদের টিচার অ্যাসিস্ট্যান্টশিপের জন্য হচ্ছে সিজিপিএ অথবা পেপার অথবা আইএলটিএস, মানে কোনটা বেশি গুরুত্ব বহন করে? টিচিং অ্যাসিস্ট্যান্টশিপের জন্য একটাই জিনিস ম্যাটার করে, সেটা হচ্ছে ওই আইএলটিএস এর 7 থাকা লাগবে, এটা একটা ম্যান্ডেটরি মোটামুটি স্পিকিং এ। হ্যাঁ, আর হচ্ছে উম, আর কি সিজিপি টিজিপি হয়তো দেখে একটু, শিওর না। আর হচ্ছে মোটামুটি ফান্ড তো, মানে প্রফেসর ফান্ড না থাকলে জিটিএ হিসেবে দিয়ে দেয়, অনেক ক্ষেত্রে শিখে নাই। তো ওটা ম্যান্ডেটরি। আর হয়তো বলবে যে তুমি কি পছন্দ করো, কি ধরনের প্রশ্ন দিতে চাও, ওটা হয়তো বলতে পারবে। আহ, তবে আই গেস মানে ওইরকম কোনো রিকোয়ারমেন্ট নাই, আমার মনে হয় নাই, মানে আমি এরকম শুনি নাই। আহ, জি ভাইয়া। এখন আরেকটা বিষয় হচ্ছে যে যারা হচ্ছে মাত্রই আন্ডারগ্রেড শেষ করলো কিন্তু তারা এখনো মূল সনদ পায়নি, বাট এখন অ্যাপ্লাইয়ের সময় চলছে, সে যদি এখন তার প্রিভিয়াস যত রেজাল্ট আছে সেখান থেকে যদি একটা প্রফেশনাল সনদ নিয়ে এসে, সে প্রফেশনাল সনদ নিয়ে এসে সেটা দিয়ে অ্যাপ্লাই করে, সেটা কি সে পারবে কিনা? পারবে, অবশ্যই পারবে, বিকজ এটা সবাই জানে। এবং লাস্টে একদম চান্স পাওয়ার পরে আর কি হচ্ছে সব মেনটেন জিনিস জমা দিতে হয়, বা ওটা বললেও হয় যে আমি অ্যাপ্লাই করতেছি, আমি দিয়ে দিবো, আমি আমি এখন এই জায়গাতে আছি, মেনটেন করে আলাদা করে কথা বললেই হয়, সেটা
খুব একটা বিগ ইস্যু না। ইভেন কারো যদি সার্টিফিকেট নাও থাকে, সে হয়তো লাস্ট সেমিস্টার বাকি আছে, সে 7 সেমিস্টারের জন্য যদি মানে যে ডিপার্টমেন্ট থেকে একটা সার্টিফিকেটের মতো বানায় দেয় কোর্স বাই কোর্স, ওটা দিয়েও অ্যাপ্লাই করতে পারবে, করা উচিত। কারণ ওরা সবাই জানে যে হচ্ছে যে হয়তো পাইতে দেরি হইতেছে, এক এক ইউনিভার্সিটি এক রকম। আমাদের বাংলাদেশ ইউনিভার্সিটি গুলোতে তো ভালো না, আমেরিকান ইউনিভার্সিটি গুলোতে সব পোর্টালের মধ্যে থাকে, সো প্রত্যেক সেমিস্টার শেষে অটোমেটিক ওই যে ইয়ার মতো, মানে গেমের মতো যে ড্যাশবোর্ডে অ্যাড হতে থাকে। তো তারপরে কি হয়, যে কোনো মুহূর্তে যে কোনো টাইমে একটা আনঅফিসিয়াল সার্টিফিকেট ডাউনলোড করা যায়। ইভেন অফিসিয়াল সার্টিফিকেটও অ্যাপ্লাই করে $6-7 দিয়ে একটা অফিসিয়াল ডিজিটাল সার্টিফিকেট নেওয়া যায়। সো ওটা ওটা নিলে অনেকখানি ওরা ভাবে অ্যাপ্লাই করে। যে এই সুযোগটা যদি থাকে তাহলে হচ্ছে অ্যাকচুয়ালি কোন সময়টাতে মেইল করা উচিত হবে একটা আন্ডার গ্রেডের স্টুডেন্টকে, কখন থেকে মেইল করলে তার জন্য সব থেকে সুইটেবল হবে? মেলিং তো আগে থেকে শুরু করে দেওয়া উচিত। আমি ধরে নিচ্ছি ওর রিসার্চ প্রোফাইল মোটামুটি ভালো। মানে প্রথমে কিন্তু আমি অনেকগুলো হোমওয়ার্কের কথা বলছি। এক হচ্ছে IELTS, এক হচ্ছে জিআরই, তারপরে করতে পারবে। এবং মেইলিং ইউজুয়ালি মানুষজন শুরু করে দেয় এই সময় থেকে শুরু করে দেয়। মানে যদি কেউ ফলের জন্য অ্যাপ্লাই করতে থাকে, সে আরো আগে থেকে শুরু করে দেয়, বা আগে থেকে যখন টার্গেট নিয়ে এই ল্যাবে আমি অ্যাপ্লাই করব। এক একজনের জন্য এক এক রকম কন্ডিশন। মানে মোটামুটি আমরা সেন্ট্রাল ফান্ডিং হোক, কোর্সের ফান্ডিং হোক, এই ফলে যদি অ্যাপ্লাই করি এরকম টাইম থেকে শুরু করে ওভার দ্য টাইম মেল করতে থাকে, দেখতে থাকে, কথা বলতে থাকে, ল্যাব রিসার্চ করতে থাকে, এর সাথে রিসার্চের কাজও করতে থাকে। সো এটা নট লাইকলি এরকম একটা ইয়া যে মানে আমার মতে এই জিনিসটা এরকম হওয়া উচিত না যে একটা স্টেপের পর্যায়ে করব। আমার মতে জিনিসটা এরকম হওয়া উচিত, একটা কন্টিনিউয়াস প্র্যাকটিস ওভার দ্য টাইম আমি করতে থাকবো। আজকে একজন রিপ্লাই দিবে, কালকে একজন দিবে না, একদিন আমার মন খারাপ থাকবে, আমি মেইল দিব না, আরেকদিন দিব, এরকম টাইপের। জি, থ্যাংক ইউ। হ্যাঁ, ওমায়ের হক খান ভাই এক প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে তার যদি আসলে জিআরই না থাকে কিন্তু একটা ভালো আইএলটিএস স্কোর আছে, তার Q1 অথবা কিউ টু জার্নাল একটা ভালো রিসার্চ পাবলিকেশন আছে, আর রেজাল্টটা তার ভালো, সিজিপিএটাও ভালো, এক্সট্রা কারিকুলারও আছে, এই সব কিছু মিলে যদি একটা প্যাকেজ হিসাবে চিন্তা করি তাহলে তার আসলে স্কলারশিপ পাওয়ার পসিবিলিটি আসলে কেমন, বা একটা কেমন প্রোফাইল একটা থাকলে স্কলারশিপ কখনো মিস হবে না, অ্যাকচুয়ালি ফুল ফান্ডেড স্কলারশিপ পাইতে সেটা সিকিউর হবে? এটা প্রশ্নটা আসলে ইয়া টাইপের। মানে যদি- মানে অনেক ইউনিভার্সিটি অনেক রকম রিকোয়ারমেন্ট আছে। সো আমি অ্যাপ্লাই করতে বলবো একটু বুঝে শুনে হিসাব করে, বিভিন্ন হয়তো একটু মিড রেঞ্জ ইউনিভার্সিটি গুলোতে একটা মানে যেহেতু পেপার, কিন্তু আবার Q1, এখন Q1 বলতে কি নেচার নাকি হচ্ছে এটা অন্য কিছু, এটা আবার পার্থক্য আছে। সো মোটামুটি ধরে নিচ্ছি 5, 6, 7 ইম্প্যাক্ট ফ্যাক্টর বা 10, 12 হতে পারে, যাই হোক। সো ডিপেন্ড করছে রিসার্চটা কিরকম, প্রফেসরের সাথে কিভাবে যায়। একটা যেহেতু আছে মোটামুটি ভাবে অ্যাপ্লাই করা যাইতেই পারে, করা উচিত, আমি সাজেস্ট করবো, কারণ করলে ওভারঅল এক্সপিরিয়েন্স হবে। এটা বলা মুশকিল, অনেক ক্ষেত্রে লাক, অনেক ক্ষেত্রে পারফেক্ট কম্বিনেশন। হ্যাঁ, সো হওয়া উচিত। আহ, মানে কেন ট্রাই করবে না, কেন ট্রাই করা উচিত। এবং মোটামুটি নিজের সাথে যায় এরকম করে একটু অ্যানালাইসিস করে অ্যাপ্লাই করলে আই থিঙ্ক হয়ে যেতে পারে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আরেকজন ভাই প্রশ্ন করেছিল যে আমাদের যে কথাগুলো হচ্ছে সেগুলো মেইনলি ইউএসএ বেসড অথবা কানাডা, এই সমস্ত বিষয়গুলো, তবে এর বাইরেও যদি ইউরোপের দেশের কথা চিন্তা করি সেখানে আইএলটিএস দিয়ে অথবা এমওআই দিয়ে কি অ্যাপ্লাই করা যায় কিনা সেই ব্যাপারে যদি একটু বলতেন, তিনি জানতে চাইছেন। যাই, অনেকে করে। এখন আমি আসলে কয়েক জায়গায় করছিলাম ইউরোপে। আমি ইউরোপ নিয়ে খুব একটা কথা বলতে চাই না, বিকজ আমি আসলে সাবজেক্ট এক্সপার্ট না ইউরোপের জন্য। মানে আমি তো ইউরোপে থাকি না। তো আমার মনে হয় মানে আমি এইসব নিয়ে কথা না বলি, বিকজ উল্টাপাল্টা ভুলভাল কথা বলতে পারি, তো দরকার নাই এসব নিয়ে কথা বলা। আর এক একটা দেশের এক এক রকম নিয়ম। জি, আরেকজন প্রশ্ন করেছিলেন যে পাশ করার পর কতদিন ধরে রাখা উচিত যাওয়ার আগ পর্যন্ত, যদি মাস্টার্স অথবা পিএইচডি তে যাওয়ার ইচ্ছা থাকে, আন্ডার গ্রেডের পর শর্ট টাইমের মধ্যেই কি যাওয়া পসিবল কিনা? পসিবল। আমি খুব রাশ করতে বলবো না, আমি বরঞ্চ বাংলাদেশের যে কোনো মাস্টার্স প্রোগ্রামে জয়েন করতে বলবো। যদি ভালো কোনো প্রোগ্রামে ভালো ইউনিভার্সিটিতে পাওয়া যায় তাহলে যেতে বলবো। পাশ করার পর আমি গতকালকে বলছি যে পাশ করার পর বলতে মানে মোটামুটি আমি অ্যাপ্লাই করতেছি, আমার হাতে ধরে রাখতে হবে 2 থেকে 3 বছর, যে কোনো কিছু যে কোনো বছর হতে পারে। এবছর চান্স টান্স সব পাইলাম, মানে ভিসাতে কোনো একটা প্রবলেম হয়ে গেল, হতেই পারে, তাই না? সো মোটামুটি 2-3 বছর মাথায় রেখে মেন্টালি প্রিপারেশন নেওয়া শুরু করা উচিত। একটা মানুষ বিশেষ প্রিপারেশন দিলেও 5-6 বছর 7 বছর ধরে রাখে। তো সেখানে 2-3 বছরের মধ্যেই চান্স হয়ে যাবে ইনশাল্লাহ। বাট একটা মানে যাতে হতাশ কেউ না হয় তার জন্য আর কি ওই রকম মেন্টালিটি নিয়ে যদি কেউ নামে তাহলে তার জন্য বেটার। জি, থ্যাংক ইউ। আরেকটা প্রশ্ন এসেছিল যে যদি কোনো একটা রিসার্চ পেপারে কো অথর হিসেবে থাকার সুযোগ হয় কারো,
সেক্ষেত্রে আর কোনো পেপার হয়নি, শুধু একটাতেই হচ্ছে কো অথর থাকার সুযোগ হয়েছিল। এটা আসলে তার সিভিতে কি পরিমাণে ভ্যালু অ্যাড করবে? একদমই যদি লাস্টের দিকে কোথাও হয় তাহলে প্রবলেম, মানে যেখানে হয়তো 10-15 জন আছে এরকম টাইপের কাজ হলে আসলে সেরকম না, ডিপেন্ড করতেছে রিসার্চটার উপরে। যদি ও জিজ্ঞাসা করবে তুমি এখানে যে কাজটা করছো তোমার এখানে কন্ট্রিবিউশন কি, যদি সিগনিফিকেন্ট কন্ট্রিবিউশন থাকে, যদি তুমি নিজেকে প্রমাণ করতে পারে যে আমি ভালো কাজ করছি, সমস্যা নেই। সাথে আরো দুই একটা দেখা দিল যে আমি রাইট না এটা নিয়ে কাজ করতেছি বা করতে চাইতেছি, সব মানে হতেও পারে, সমস্যা নেই। মানে co-author হওয়া তো কন্ট্রিবিউশন ছিল বলে তো co-author হয়েছে, so ওটাও মোটামুটি সেম। জি, থ্যাংক ইউ। আরেকটা প্রশ্ন এসেছিল, সেটা আসলে রিসার্চ রিলেটেড হলেও একটু জানতে চাওয়া হচ্ছে। সেটা হচ্ছে একজন যখন আন্ডার গ্রেডের পরে পিএইচডি করতে যাওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করে, সেক্ষেত্রে সে কোনো একটা প্রফেসরকে ফিক্সড করে এবং সেই প্রফেসরের আন্ডারে হচ্ছে পিএইচডি করার জন্য যায়। এখন একটা প্রফেসর যার কাছে যাওয়া হচ্ছে, তিনি অবশ্যই কোনো না কোনো একটা স্পেসিফিক বিষয়ের উপর রিসার্চ করছেন। তাহলে তার কাছে যদি আমি যেতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমার কি আন্ডার গ্রেডে থাকা অবস্থাতেই আমার কোন একটা পার্টিকুলার টপিক ফিক্সড করে তার উপর আমার রিসার্চের পেপারগুলোর কাজ করে কন্টিনিউ করা উচিত হবে, এবং ঠিক ওই রিলেটেড প্রফেসর যিনি আছেন কোন একটা ইউএস এর ইউনিভার্সিটি বা কোন একটা ইউনিভার্সিটিতে, তার কাছে মেল করে তার আন্ডারেই যাওয়া উচিত হবে? আমার আমার যে হচ্ছে পরবর্তী পড়াশোনাগুলো হবে, যেটা মাস্টার্স হতে পারে, পিএইচডি হতে পারে, সেটা যেই বিষয়ের উপর হবে, সেটা কি আমার অনার্স লাইফেই হচ্ছে ফিক্সড করে সেই অনুযায়ী কাজ করে ফেলা উচিত, শুরু করা উচিত হবে কিনা? এটা এটা একটা রিভার্স স্ট্র্যাটেজি হতে পারে যে আমি যে যে প্রফেসরের কাছে যেতে চাই তার রিলেটেড কাজ যদি আমি এখানে করতে পারি তাহলে তার সাথে কানেক্ট করা, তার একটা অ্যাভারেজ জিনিস চিন্তা করা যে এই টাইপের কাজ সব প্রফেসর করতেছে, তাহলে এখানে অ্যাপ্লাই করলে আমি এইভাবে যেতে পারি। সো এরকম একটা অ্যাঙ্গেল হতে পারে। এটা একটা। আর একটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে হয় না, অনেক ক্ষেত্রে প্রফেসররাও ওপেন থাকে যে ঠিক আছে আমি এই টাইপের জিনিস এইটা এটা এটা নিয়ে কাজ করি, so আমি তোমাকে এই ধরনের টপিকে গাইড করতে পারবো। অনেক ক্ষেত্রে প্রফেসররা নিজেরাই বলে দেয় যে তুমি এটা করবা। সো মোটামুটি একটা রিলেশন থাকলেই হলো, এবং প্রমাণ করা যে আমি এটাতে ইন্টারেস্টেড। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা যে আমি এটাতে ইন্টারেস্টেড, আমি এটা নিয়ে কাজ করতে চাই। সো আমি কখনো সুযোগ পাই নাই তাই করা হয় নাই, কিন্তু আমি রিসার্চ করছি এর আগে, এইটা প্রুফ। সো এইভাবে করলেই হয়। আর কেউ যদি হবে আগে থেকে খুব স্ট্র্যাটেজিক ভাবে করে, আমার বন্ধুর মতো যেভাবে করছে আর কি, তো সেটা তো খুবই ভালো। আর আমার মনে হয় এটাও বেশ ভালো মতো কাজ করবে আর কি, যদি হবে একটু আগে থেকে রিসার্চ করে একটু অ্যাঙ্গেল করে করে কাজ করা যায়। জি, থ্যাংক ইউ। সাজ্জাদ, কিছু প্রশ্ন? হ্যাঁ, আমার আসলে নিজস্ব কিছু প্রশ্ন ছিল ভাইয়ের কাছে। Sure. সেটা হচ্ছে, ভাই একজন সাকসেসফুল এন্টারপ্রেনার। তো আমাদের এই রিলেটেড আমার কিছু আসলে কোয়েশ্চেন আছে, যে আমরা যারা স্টুডেন্ট, বিশেষ করে বাংলাদেশের স্টুডেন্টদের মানি ম্যানেজমেন্ট এবং টাইম ম্যানেজমেন্ট স্কিলটাতে বড় রকমের একটা ল্যাকিংস আছে। আর হায়ার স্টাডিতে যখন আমরা যেতে চাই, তখন আমাদের যে অ্যাপ্লিকেশন অ্যান্ড আদার্স প্রসিডিউরে একটা মোটামুটি ভালো অ্যামাউন্টের একটা টাকা পয়সা লাগে। তো সেক্ষেত্রে আমরা আসলে স্টুডেন্ট লাইফ থেকে কিভাবে কি এই মানে এই টাকা ম্যানেজের ব্যাপারটা করতে পারি, এটা একটা ইস্যু। আরেকটা আমার কোয়েশ্চেন থাকে যে আমাদের অনেকের ফাইন্যান্সিয়াল নলেজ খুব খারাপ থাকে, বিশেষ করে বাইরে আমরা যখন পেমেন্ট করতে চাই, আমাদের ডলারের প্রয়োজন হয় বা এরকম। সেসব ক্ষেত্রে আপনি বাংলাদেশের ব্যাংকিং সিস্টেম বা ওভারঅল সিচুয়েশন অনুযায়ী কোন ব্যাংকগুলা বা কোন ফ্যাসিলিটিস গুলা বা ফাইন্যান্সিয়াল সার্ভিস গুলা ইউজ করার জন্য পরামর্শ দিবেন, এই ব্যাপারে যদি একটু বলতেন। আচ্ছা, প্রথম প্রশ্নের উত্তরটা দিই। বাংলাদেশের আসলে সবগুলো এরকম কম বেশি। তারপরে তো এই যে কদিন পর পর $300 লিমিট দিয়ে দেয়, এটা একটা সমস্যা। তো ইউজুয়ালি যে একটা ডুয়াল কারেন্সি কার্ড বানানো, যে পাসপোর্ট বানানোর পরে ওই ইবিএল এর হচ্ছে, বা এরকম অনেকেই আছে, ইবিএল এর মেন নেম ইউজ করছি। তো ওই যে ডুয়াল কারেন্সি কার্ডটা খুব একটা কঠিন না, ডুয়াল কারেন্সি কার্ডটা বানায় মোটামুটি অ্যাপ্লিকেশন প্রসেস মোটামুটি হয়ে যাবে। সিরিজ ফি $350, $350 দেওয়া যায় না, $300 উপরে ক্রেডিট কার্ড দিয়ে দিতে হয়, আদার কোনো বাংলাদেশের ক্রেডিট কার্ড দিয়ে দিতে হয়, না হলে অন্য কাউকে দিয়ে করতে হয়। সো এই পর্যন্ত চলে আসলে ভাই চান্স পেয়ে গেছি, সেভিংস ফি দিব, এরকম বিদেশে যে কোনো ভাই ব্রাদারকে বললেই এটা সে ব্যবস্থা করে দিবে। মানে কাজের আগে আমাকে আসে যদি বলে যে ভাই চান্স পেয়েছি দিতে হবে, দেখা যাচ্ছে যে এই জন্য আমি এরকম অনেক মানুষকে হেল্প করছি এককালে, যে সেভিংস ফি দিতে হবে, আমার আমার আমেরিকার কার্ড দিয়ে আমি পে করে দিচ্ছি, পরে আমাকে বাংলাদেশে অ্যাকাউন্ট দিয়ে দিচ্ছে, টেকনিক্যালি হুন্ডি, বাট আমাদের আসলে সেরকম কোনো অপশন নাই। আমি আমার সময় অনেক প্যারা খাইছি, আমার অনেক পরিচিত ক্লায়েন্ট ছিল, তাই এটা করছি। আচ্ছা, মানি ম্যানেজমেন্ট ফাইন্যান্স। এখন যারা সফটওয়্যার নিয়ে কাজ করে তারা তো ছোটবেলা থেকেই ফ্রিল্যান্সিং করতে পারে, সফটওয়্যারের কাজকর্ম করতে পারে। আজকাল এআই আসছে, এআই এর যুগে ছাত্ররা অনেক স্কিলড হয়ে অনলাইনে বিভিন্ন ধরনের কাজকর্ম করতে পারে, করে কিছু কিছু করে টাকা পয়সা আগে থেকে জমাইতে পারে। আমি জানি এই জিনিসটা একটু কষ্টকর, এটা আসলে চিন্তা করলে আমারও খারাপ লাগে, আহ, যে ফাইন্যান্সিয়ালি আমরা আসলে কতটা আটকায় থাকি কোনো একটা জায়গাতে, এবং সবাই আসলে ফাইন্যান্সের জন্য হয়তো অ্যাপ্লাই করতে পারে না।
অনেকে আবার হচ্ছে পাশ করার পরে একটু জব টব করে টাকা পয়সা জমায় অ্যাপ্লাই করে, অনেকে টাকা পয়সা লোন নিয়ে অ্যাপ্লাই করে, মানে ফ্যামিলি থেকে, পরিচিত ভাই ব্রাদার থেকে। বিকজ ওভারঅল কিন্তু বেশ ভালো একটা অ্যামাউন্ট লাগতেছে শুরু থেকে আমার অ্যাপ্লাই করা, ভিসা ফি, সার্ভিস ফি, তারপরে হচ্ছে ওই পাশে আবার বিদেশে যাওয়ার সময় কিছু টাকা নিয়ে যাওয়া, বেতন থেকে শুরু করে ওখানকার লাইফ শুরু করা, সবকিছু মিলে তো বেশ ভালো 5 থেকে 7 লাখ টাকা মতো লাগতেছে। বাট কেউ যদি ফার্স্ট ইয়ার থেকে একটু অ্যাওয়ার্ড থেকে আর কি আগে থেকে টাকা পয়সা একটু জমানোর ট্রাই করে, কোয়াইট পসিবল, একদম ইম্পসিবল তা না। আর আমি নিজে ম্যানেজমেন্টে খুব একটা ভালো না, আমি নিজে অনেক টাকা পয়সা উড়াই নষ্ট করি। সো আমার মনে হয় মানি ম্যানেজমেন্ট নিয়ে আমি খুব একটা বলতে পারবো না। তবে আহ, মানে আমি ট্রাই করি আমি একটু ইনকাম করার এক্সপেরিমেন্টালি, যে তাহলে মোটামুটি খরচ করা যায়। আর মানি ম্যানেজমেন্ট মনে হয় আমি খুব একটা ভালো বলতে পারবো না। মানি ম্যানেজমেন্টে আমি এখনো অতটা ভালো মানি ম্যানেজার হয়ে উঠি নাই। টাইম ম্যানেজমেন্টে আমি বলতে পারি, টাইম ম্যানেজমেন্ট আমি খুব ওই যে অ্যানালাইসিস করার মতো। আমি যে কেউ যদি বলে যে ভাই আমি টাইম ম্যানেজমেন্টে ভালো না, আমি বলবো একটা এক্সেল শিট বানাইতে, একটা গুগল শিট বানাইতে, দিয়ে লিখতে প্রতি ঘন্টায় কি কি করছি, একেবারে ঘন্টা টু ঘন্টা ধরে ধরে লিখে আপডেট করতে, মানে একদম মেশিনের মতো আর কি। হ্যাঁ, তারপরে দিন শেষে অ্যানালাইসিস করতে যে সারাদিনে কোথায় কোথায় কোন কোন টাইপের অ্যাক্টিভিটিতে কি কি করছি। এবার যদি কেউ লেখা শুরু করে, 30 দিনে সোজা হয়ে যাবে, কারণ অ্যানালাইসিস করে দেখতে হবে যে সারাদিন আমি কিভাবে টাইম নষ্ট করছি। তখন ওই সবাই টাইম নষ্ট করবে না। এটা যে কোনো কিছুর জন্য স্পেন্ডিং ট্র্যাকার ব্যবহার করা যেতে পারে, মানে সেম যে আমার কত টাকা খরচ করতেছি, যে কোনো কিছু, যে কোনো জিনিস সম্পর্কে, যে কোনো প্রবলেম, যে কোনো রিসার্চ, সবকিছুর পিছনে তো আমাকে আগে প্রবলেমটা কোথায় সেটা খুঁজে বের করতে হবে, অ্যানালাইসিস করতে হবে। তার আগে তো আমাকে মানে ডিজিটাল ফরম্যাটে আনতে হবে, ডিজিটাল ফরম্যাট হোক, ফিজিক্যাল ফরম্যাট হোক, একটা স্ট্রাকচার ফরম্যাটে আনতে হবে, তারপর তো অ্যানালাইসিস হবে। সো মোটামুটি টাকার ক্ষেত্রে যে আমার সারা মাসে কত টাকা কোথায় কোথায় খরচ হচ্ছে, কিভাবে খরচ হচ্ছে, কত টাকা ইনপুট আউটপুট হচ্ছে, সেটা আমি লিখলাম, লিখে লিখে অ্যানালাইজ করলাম, যে চিন্তা করলাম আচ্ছা এই জায়গাতে আমি সাইড কাট করতে পারবো। তবে একটু কঠিন আমাদের জন্য আসলে এই টাকাটা এভাবে ম্যানেজ করা, কারণ আহ, আমাদের শুধু পড়াশোনা প্রাইভেট পড়ায় সম্ভব না। অ্যাটলিস্ট মানে আমাদের মতো ঢাকা শহরে হয়তো সম্ভব, বাট অন্য সব জায়গাতে সম্ভব বলে মনে হয় না। অনলাইনে আজকাল বিভিন্ন কাজ করা যায়, বিভিন্ন ফ্রিল্যান্সিং, বিদেশ, আমি টার্গেট বলবো যে সবাইকে একটু বিদেশি কাজকর্ম করার দিকে অভ্যস্ত হইতে, বিদেশি ক্লায়েন্টের কাজ করা, একটু মার্কেট প্লেসের দিকে যাওয়া, ওই ওই এডেড কিছু কাজকর্ম করতে শেখা, ওই জায়গাতে কাজ করতে পারার একটু ট্রাই করা, একদমই যদি কারোর সুযোগটা না থাকে। আহ আর টেকনিক্যালি কারো যে টাকা থাকে সে আসলে সব জায়গায় আগায় গেল। সো আসলে পৃথিবীটা একটু আনফেয়ার, আমি এটা নিয়ে একটু হতাশ, কিন্তু আসলে কিছু করার নাই, মানে সবার জন্য এটা সত্য। ধন্যবাদ ভাইয়া। ভাই একজন কোশ্চেন করেছে, ইজ ইট পসিবল টু গেট এ স্কলারশিপ ফর এমএসসি ইন ইউএসএ উইদাউট হ্যাভিং এনি রিসার্চ পেপার? যদি ভালো জিআরই স্কোর থাকে কিছু কিছু ইউনিভার্সিটিতে হইতে পারে, কারণ আন্ডারগ্রেডে আসলে রিসার্চ এক্সপেকটেশন অত থাকে না। জিআরই স্কোরটা এবং সিজিপিএ ভালো থাকলে আসলে স্কলারশিপ তো ঠিক না, মানে হচ্ছে হয়তো মানে ফুল ফান্ডেড টিএ বা আরএ বা ডিপার্টমেন্টাল ফান্ডে পড়াশোনা করা এরকম টাইপের। একদম ফুল ফান্ডেড না হলে হয়তো টিউশন ফি বা হেলথ ইন্স্যুরেন্সটা হয়তো নিজেকে দেওয়া লাগতে পারে, বা সেমিস্টার ফিটা হয়তো নিজে, ইউজুয়ালি মাস্টার্সে হেলথ ইন্স্যুরেন্স আর সেমিস্টার ফিটা নিজেদেরকে দিতে হয় পকেট থেকে, যেটা হয়তো স্যালারি থেকে দেওয়া যায়, অ্যাডজাস্টেবল যদি ভালো একটা স্যালারি হয় বা মানুষ একটু ম্যানেজ করে থাকে। মাস্টার্সের ফান্ডের পরিমাণ একটু কম থাকে, মানে পিএইচডি তে যদি $2400 দেয় মান্থলি, মাস্টার্স হয়তো $1200 পার মান্থ এরকম আর কি। ধন্যবাদ ভাইয়া। ভাই আরেকজন কোশ্চেন করেছে, আমরা একই এলওআর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাঠাতে পারবো কি? স্যারকে বারবার বলা একটু কঠিন। একই তো পাঠাবো, কিন্তু মানে প্রথমে ভাবে রেডি করব, রেডি করে হচ্ছে স্যারকে মানে ওতে অ্যাপ্লাই করার সময় ট্রাই করবো একসাথে 3টে বা 4টে ইউনিভার্সিটিতে একটা টাইম ফ্রেমে যেন অ্যাপ্লাই করি, তারপর বারবার বলতে যে যে ওই একবারে যে 8-10টাতে অ্যাপ্লাই করে ফেলা যায় তাহলে খুব ভালো হয়। না হলে হচ্ছে যে হয়তো 3-4 দিন পর পর যে 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 স্যার এই 3টাতে অ্যাপ্লাই করছে একটু দেখেন। এখন যদি এরকমই হয় যে যাকে বলা একটু কঠিন, মানে তাকে একটু কম প্যারা দেওয়া, মাঝখানে একজন বাইপাস রাখা, যে তাকে দিয়ে এই কয়েকটাতে দেওয়া, আরেকজনকে দেওয়া, এটা আসলে একটু চ্যালেঞ্জ আমাদের জন্য, আমি জানি। বাট মানে ইউএসএর কালচারে বা বিদেশের কালচারে রিকমেন্ডেশন কালচারটা খুবই নর্মাল। কেউ যদি বলে যে একটা রিকমেন্ডেশন লাগবে, মানুষ খুব ওপেনলি নেয় জিনিসটা, এবং ওরা মোটামুটি খুব ওপেন রিকমেন্ডেশন দেয়, হয়তো ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ। হ্যাঁ, কিন্তু বাংলাদেশের কালচারের রিকমেন্ডেশন অনেকের কাছে মোটামুটি বাপরে কোটি টাকা চেয়ে বসছে। সো ওই ধরনের মানুষের কাছে রিকমেন্ডেশন না দেওয়াই মানে নেওয়াই মুশকিল, বা চাওয়া উচিত না। কারণ ধরো যে অনেক সময় দেখা যায় এরকম যে সব কিছু করছি, টাকা পয়সা দিয়ে অ্যাপ্লাই করছি, টাইমে রিপ্লাই দেয়নি, রিকমেন্ডেশন দেয়নি, ভাব বেশি দিল না, তো তখন আসলে একটু সমস্যা।
কারণ বা যে অ্যাপ্লাই করছে তার হয়তো ওই কমিউনিকেশন স্কিলটা অতটা ভালো না, জোর করে স্যারকে জ্বালায় নিতে পারতেছে না। সো তার থেকে ভালো একটু ভালো মানে রিকমেন্ডেশন ওইরকম অত ভালো মানুষের থেকে রিকমেন্ডেশন নিতে যদি না নেওয়াই হয়, তার থেকে বেটার আমার একটা অ্যাভারেজ মানুষের থেকে রিকমেন্ডেশন নেই, কিন্তু মানে সেটা ভালো কাজ করবে আর কি। ধন্যবাদ ভাইয়া। ভাই আরেকজন কোশ্চেন করেছে, বিভিন্ন প্রজেক্টে কাজ করার যদি অভিজ্ঞতা থাকে যেমন আইওটি নিয়ে, তাহলে এই প্রজেক্টগুলো কোথায় সংরক্ষণ করব এবং সিভিতে অ্যাড করলে এগুলো হচ্ছে কিরকম বেনিফিট অ্যাড করবে আমাদের সিভিতে? প্রজেক্ট গুলোর একটা রিসার্চ অ্যাঙ্গেল থাকলে ভালো হয়। আমার নিজেরও সিভি ওরকম টাইপের ছিল। আমি লাস্টে প্রজেক্ট নামে একটা সেকশন দিয়ে আর কি সুন্দর করে প্রবলেমের ব্যাখ্যা কি কি করছি সেগুলো লিখছি আর কি। আর হচ্ছে যে গিটহাবের লিংক অ্যাড করে দিয়েছিলাম, এটা হচ্ছে একটা। আর হচ্ছে যে তবে যদি ওগুলোকে একটা রিসার্চ অ্যাঙ্গেলে রিসার্চ পেপার হিসেবে বের করা যায় তাহলে ভালো আর কি, দেখতে সুন্দর হয়। বা অ্যাটলিস্ট ওটা নিয়ে আর একটু ওপেন সোর্স লেখা টাইপের হতে পারে কিছু একটা, মানে একটু একটু শো অফ অ্যাঙ্গেল আর কি, যেন ওটা একটা মানে প্রজেক্টেরও একটা অ্যাপ্লিকেশন অ্যাঙ্গেল থাকে। মানে হয়তো একটা প্রজেক্ট একটা খুব সুন্দর প্রজেক্ট যেখানে রিসার্চ নাই কিন্তু এটার ইম্প্যাক্ট অনেক ভালো, ওইভাবে দেখানো যদি যায় তাহলে আর কি ভালো হবে। ভাই আরেকজন একটা কোশ্চেন করেছে এই টপিকগুলোর বাইরে, ইউএসএ যাওয়ার পর আপনি কি ধরনের সমস্যা ফেস করেছেন, এটা যদি একটু বলতেন। তো অনেক বড়, এটা নিয়ে একটা সেশন করতে হবে আর কি। হ্যাঁ, যে এত সমস্যা ফেস করছি। তো মোটামুটি কালচারাল শক থাকে সবার জন্য একটা, যে প্রথমে ভাবছিলাম একরকম আহ, এরকম আমি এরকম, তারপরে একটা হচ্ছে যে আইডেন্টিটি ক্রাইসিসে পড়ে অনেকে, যে কোন আইডেন্টিটি নিয়ে থাকবো, আমি কি আসলে আমেরিকান হয়ে যাবো নাকি এরকম করবো, বন্ধু বান্ধব ম্যানেজ করে এরকম টাইপের থাকে। কালচারাল শকটা সবচেয়ে বড় বেশি ইম্পর্টেন্ট যে কোনো দেশে যাওয়া হোক না কেন। আহ তারপরে হচ্ছে আমি কোন জায়গাতে বড় হয়েছি, আমি যেমন রাজশাহী শহরে বড় হয়েছি, বাসায় রান্না বান্না কিছু করতে হতো না, আমি আমি নিজে কিছুই করতাম না। হ্যাঁ, তো আমার জন্য একদম পুরো একটা বাড়ি ম্যানেজ করা, একেবারে বাড়ির পানির বিল দেওয়া থেকে শুরু করে, আমি ছোটখাটো কিছু কিছু কাজ করতাম বাসায়, বাট মানে রান্না বান্না তো পারতাম না। তো যেটা হয় যে এসব একটু প্যারা হয়ে যায়। তারপর রান্না বান্নাতে খাবারের টেস্ট মেনটেন করা, প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্ট ডিফারেন্ট, আমরা বাংলাদেশে যা খাই ওখানে ওগুলো পাওয়া যায় না। সো সবকিছু ওরকম অ্যাডজাস্ট করে খুব কষ্ট করে রান্না করলাম, মুখে তুলে কি বানাইছি ধুর, ফালায় দেওয়া লাগলো। তো আবার ফালায় দিতে কষ্ট লাগবে বিকজ টাকা দিয়ে কিনছি, টাকা মানে অনেক টাকা, মানে দেখা যাচ্ছে যে মানে একটা কিছু কিনলাম যেটা হয়তো $5-10 দাম, তাই না? $10 তো ওদের জন্য নর্মাল, বাট আমাদের জন্য 1000 টাকা। সো তখন মনে হবে খাইতেও পারতেছি না, টাকাও নষ্ট হতেছে, টাইমও নষ্ট করছি, কারেন্টে রান্না করছি, কারেন্টেরও বিল আসবে, এরকম এরকম টাইপের একটা মানসিকতা, মন খারাপ হয়ে বিরক্ত লাগে। এই আর কি মোটামুটি প্রথম 6 মাস একটু কঠিন সবার জন্য। যদি তবে কেউ যদি আগে থেকে ছোটবেলা থেকে বাইরে বড় হয়, ওই ওই রেজিলিয়েন্স গুলা হয়, ধীরে 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 ইয়া হয়। আর ওই জন্য বললাম যে ভালো বাংলাদেশে একটা পরিবেশে যাওয়া উচিত। ভালো একটা বাংলাদেশি পরিবেশে গেলে কি হয় যে ওই অন্যান্য অনেক ইকুইপমেন্ট গুলা হেল্পফুল হিসেবে কাজ করে। বাংলাদেশের পরিবেশ না থাকলে একটু হ্যাপেনিং একটা সিটিতে যাওয়া উচিত, যেখানে আর কি চারিদিকে অনেক হ্যাপেনিং, তাহলে ভালো লাগবে। মানে আমরা বাংলাদেশে তো ওয়ে টু মাচ হ্যাপেনিং, প্রতিদিন কিছু না কিছু হচ্ছে। তো এরকম টাইপের কিছু একটা করা উচিত। আরো অনেক প্রবলেম আছে, আমার মনে হয় এটা নিয়ে ডিটেইলে বলার মতো একটা 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 সেশন করা যায় আর কি। এবং এখান থেকে আসলে অ্যাপ্লিকেশন শুরু করা উচিত। মানে এভাবে কেউ করে না যে ইউএস লাইফ কিরকম, ইউএস কিরকম, ইউএসএ শহরগুলা কিরকম, শহরের রাস্তাঘাট কিরকম, কি কি প্রবলেম হইতে পারে, হ্যাঁ, তারপরে অ্যাপ্লিকেশন করব, কোথায় করব, কোন জায়গায় থাকবো, এটা ফাইনাল করা উচিত। আহ, ভাই এখানে একটা বড় ব্যাপার হচ্ছে যে যদি আপনার একদম পার্সোনাল ইস্যুস গুলাই যদি জানতে চাই, সেটা হচ্ছে ইউএসএ যাওয়ার আগে আপনি যেরকমটা ছিলেন এবং ইউএসএ তে চলে যাওয়ার পরে আসলে কি মনে হচ্ছে, আপনার মেজর ডিফারেন্স গুলো, মেজর চেঞ্জেস গুলো আসলে কি কি আসছে? সেটা একাডেমিক হতে পারে, পার্সোনাল লাইফ হতে পারে, ছোট করে একটু আইডিয়া। আচ্ছা, আমার জন্য মনে হয় আমি তো মোটামুটি 6 মাস ছিলাম, তারপর দেশে এসে অসুস্থ হয়ে গেছি। তো পিএইচডি করতেছি 1 বছর ধরে। আমার কাছে মনে হচ্ছে আমি ইউএস এর 6 মাসে প্রায় 6 বছরের লাইফ এক্সপিরিয়েন্স পাইছি আমার। হ্যাঁ, এই যে আমি কখনো রান্না বান্না করি নাই, এই করি নাই, সেই করি নাই, বাট সব কিছু এখন নিজে ম্যানেজ করতে গেছে। সো তখন গত বছর ফল 24 আগস্টে আমি গেছি। তো যখন আমি গেছি তখন তখনকার আমি মধ্যে অনেক পার্থক্য। আমেরিকা এখন আমার নিজের কাছে সেকেন্ড হোম মনে হয়। যে ধরো আগে রাজশাহী থেকে ঢাকায় যেরকম যাইতে যখন ফিল হইতো, এখন আমেরিকা এরকম মনে হয়।
আগে যতটা খুব ভয় ভয় লাগতো বা কি হবে জানি না, এরকম না। এখন মাত্র সব তো চিনি, বন্ধু বান্ধব আছে, আড্ডা আড্ডা দিতে পারবো, ওরা ফোন দিয়ে ডাকতেছে কবে আসবো, সুস্থ হয়ে যাত্রী চলে আসো, এরকম টাইপের। সো এরকম একটা জিনিস কাজ করতেছে, হুইচ ইজ গুড। আর আম, আহ, মোটামুটি এখন সবকিছু সহজ মনে হইতেছে, বিকজ আমি তো এখন একবার থাকছি, ওভারঅল একটা ল্যান্ডস্কেপ চলে আসছে। আর রিসার্চের জায়গায় যদি বলি যে অসুস্থ থাকা অবস্থায় আমি অনেক পড়াশোনা করছি, নিজে থেকে পড়াশোনা করছি। সো আগে আমি ভাবতাম যে ক্লাস করে অনেক কিছু শেখা যায়, আমেরিকাতে হয়তো ক্লাস করে অনেক আহামরি কিছু শেখা যায়, ব্যাপারটা নট লাইকলি যে একদম ট্রু তা না। হয়তো কিছু কিছু প্রফেসর অনেক ভালো, তাদের মানে ভালো প্রফেসর ভালো বলেই ভালো, এরকম টাইপের। আহ অনেক অনেক জায়গাতে বোরিং প্রফেসর থাকে, এটা যেমন বাংলাদেশেও বোরিং প্রফেসর থাকে, আমেরিকাতেও থাকে। সো ব্যাপারটা অনেকটা এরকম না। আমার কাছে আমি গত সেমিস্টারের পরে আমার একটা ওভারঅল লার্নিং ছিল যে আহ, আসলে কোর্স কোনো কিছু শিখাইতে পারে না, শেখানোর জন্য নিজেকে এক্সপেরিমেন্ট করে শেখা সবচেয়ে বড় শেখা। সো লাস্ট 6 মাসে আমি নিজে এক্সপেরিমেন্ট করে যা শিখছি শিখছি বিভিন্ন। এবং এটা একটা বেশ ভালো লার্নিং যে কেউ যদি বাংলাদেশে বসে থাকে বিদেশি প্রফেসরদের ফলো করে, তাদের রিসার্চ ফলো করে, পেপার গুলো পড়ে, ও কিভাবে চিন্তা করতেছে, ওর রিসার্চ ডিজাইন কিরকম। বাংলাদেশের ছেলে মানে নিজে রিসার্চ ডিজাইন শিখে যাবে যে কিভাবে কে রিসার্চ করতেছে। বাংলাদেশে হয়তো এরকম মানুষই নাই যে ওকে কিভাবে রিসার্চ ডিজাইন করতে হয় এটা শিখাবে, কারণ ও নিজে তো ও ধরনের রিসার্চ করে না, কেমন শিখাবে? হ্যাঁ, ও তো নিজে ওরকম মেন্টর পায় না, তাই না? কিন্তু নিজেই নিজের মেন্টাল হয়ে এআই এর সাহায্যে নিয়ে একটা রিসার্চ কিভাবে করা হয়েছে ওভারঅল দেখে মোটামুটি অ্যানালাইসিস করে এআই এসে আমরা পৃথিবীতে অনেক আগে গেছি। তো এআই এর সাহায্য নিয়ে কেউ যদি সেলফ স্টাডি করে, আমার কাছে মনে হয় এটা বেশ ভালো। তো ওভারঅল আমার কাছে মনে হয়েছে আমি লাস্ট 6 থেকে 8 মাসে অসুস্থ থাকা অবস্থায় ফাঁকা একটা টাইম পেস পড়াশোনা করছি, অনেক কিছু শিখছি। অ্যাটলিস্ট রিসার্চ ডিজাইনটা আগে থেকে একটু বেটার পারি বলে মনে হচ্ছে নিজের কাছে, যেটা আগে হয়তো পারতাম না, মানে আমেরিকা থাকা অবস্থায় হয়তো পারতাম না। বিকজ আবার আমেরিকা যাওয়ার পর মনে হচ্ছে আমার একটু ব্রিদিং স্পেস দরকার, একটু সময় নিয়ে একটু ভালো মতো সবকিছু গ্রাস করার জন্য মানে একটু শিখার টাইম দরকার। বাট আমি টাইম বের করতে পারতাম না। আমেরিকান লাইফে খুব দৌড়াদৌড়ি টাইপের হয়, যে টানা 5 দিন কাজ, 6 দিন, 2 দিন ছুটি, 2 দিন ছুটির মধ্যে একদিন মানুষ ঘুমাইতে যায়, আর একদিন বাড়িঘর পরিষ্কার করতে পারবে, বাড়িঘর বাজার এগুলা করতে করতে দেখা যাচ্ছে টাইম পার হয়ে যায়। তো তখন একটা মেন্টাল একটা দরকার হয় যে ঠিক আছে একটু মাথা করি, একটু সেলফ লার্নিং এ কাজ করি। এই সব জায়গাতে তখন সবসময় সময় পাওয়া যায় না। তো একটু ভালো একটা এনভায়রনমেন্টে যাওয়া উচিত, যেখানে প্রেশার একটু কম, বা প্রেশার বেশি হলে বেতনটা যেন বেশি হয়, যাতে ভালো লাগে, যাতে অ্যাটলিস্ট টাকা পয়সা আছে। তো মোটামুটি এই আর কি। ভাইয়া লাস্ট একটা কোয়েশ্চেন করে আজকে আমাদের সেশনটা ক্লোজিং এর দিকে যাব, সেটা হচ্ছে মেইনলি আমাদের পুরা প্রোগ্রামটা যদি চিন্তা করি, বা আমাদের পুরো লাইফের একটা বড় পারপাস থাকে হচ্ছে আমাদের ফিনান্সিয়াল স্টাবিলিটি, ফিনান্সিয়াল একটা বড় সাপোর্ট। দ্যাটস আমরা থিঙ্কিং করি যে আসলে আমাদের একটু ট্রান্সফর্ম হওয়া উচিত, আমাদের এই দেশ থেকে ওই দেশে যাওয়া উচিত, যেখানে ভালো মানি সার্কুলেশন হয়, সেখানে সেদিকে মুভ করা উচিত। ঠিক সেই জায়গাতে আপনি এখন অলরেডি আছেন ইউএসএ তে, সেখানে একজন পিএইচডি ক্যান্ডিডেট হিসেবে অলরেডি পড়াশোনা করছেন। আহ, যদি এইভাবে করলে প্রশ্ন করা হয় যে আসলে মাস্টার্স করা শেষ করলে 1 থেকে 2 বছরের মধ্যে সেটা শেষ হয়ে যায়, এবং হচ্ছে এর পরে পরেই হচ্ছে হ্যালো, হ্যালো, হ্যালো। আমি লাস্টে মানে 30-40 সেকেন্ড শুনতে পাই। মিউট হয়ে গেছে কবির তোমার। এখন এখন শুনতে পাচ্ছেন? হুম, মাস্টার্স এর পরে ওখান থেকে শুনতে পাইনি। এটা হয়ে গেছিল, আচ্ছা। যদি মাস্টার্স হচ্ছে 1 থেকে 2 বছরের প্রোগ্রাম, তো কেউ চাইলে হচ্ছে মাস্টার্স এর পরপরই সে চাইলে ফুল টাইম জবে জয়েন করে সে একটা ভালো মানে একদম স্ট্যান্ডার্ড যে আর্নিংটা সেটা সে করা শুরু করে ফেলতে পারবে। এবং কেউ যদি পিএইচডি তে যায় তাহলে তার জন্য সেটা 4 থেকে 5 বছর পিএইচডি শেষ করে দেন তাকে হচ্ছে কোনো একটা জব সিকিউর করে সেখানে কন্টিনিউ করতে হবে। ভালো আসলে কোনটা? আমি মাস্টার্স এর পরপরই আর্লি ইনকামের জন্য আসলে মাস্টার্স এর পরপরই আই উইল গো ফর মাস্টার্স অর আই উইল গো ফর পিএইচডি, এখানে আসলে আচ্ছা, আমাদের কম্পারিজন আছে কি হবে? আচ্ছা, এটা আসলে টাকা দিয়ে জাজ করা উচিত না। ওই প্রফেসর প্রবীর পাত্রা কথাটা বলে শেষ করবো তাহলে ভালো হবে। উনি উনি হচ্ছে মানে ডিপার্টমেন্টের চেয়ারম্যান বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এর। তো ওনার বউ হচ্ছে ফুড ইঞ্জিনিয়ারিং নাকি যেন আর কি, মানে কোন একটা বড় নিউ ইয়র্কের কোন একটা ফুডের একটা কোম্পানিতে জব করে, ভালো বেতন পায়, অনেক ভালো বেতন পায়, মানে পাত্রার থেকে বেশি বেতন পায় পাত্রা বলে। তো হচ্ছে যে আহ, কি বলে, ওনার বউ অনেকে বলে যে কি দরকার, এত এত রিসার্চ করে কি হবে, এভাবে এভাবে কাজ করে কি হবে। তো উনি বলে রিসার্চ কি টাকা দিয়ে জাজ করলে হয়? তো একাডেমিয়াতে যারা থাকে তারা আসলে একাডেমিয়াকে ভালোবাসে থাকে, মানে যারা অনেক প্যাশনেট টাইপের মানুষজন। তো আমার মনে হয় আমার এখন মানে রিসার্চের প্রতি একটা ভালোবাসা তৈরি হয়েছে, আমার প্যাশন, ভালো লাগে কাজ করে। এবং যারা আসলে এনজয় করে কাজ করে তারা
ওই জায়গাতে ওইভাবে কাজ করে আর কি। হ্যাঁ, তো আহ, আর হচ্ছে যে মানে ওই আগের আমলে মানে যারা বিজ্ঞানী ছিল আমরা দেখতাম যে পাগলের মতো কাজ করতেছে, কেন? ওই প্যাশনটার জন্য, ঠিক আছে। আর জব তো অবভিয়াসলি ভালো। এখন মাস্টার্স অনেকের ক্ষেত্রে কি হয় যে যে মানুষ ইয়া করতে চায় যে আহ, আহ, অনেকের ক্ষেত্রে কি হয় যে মানুষ হচ্ছে আহ, কি বলে আহ, তাড়াতাড়ি জবে ঢুকতে চায়, কিন্তু মাস্টার্স করা থাকলে অনেক সময় মানে H1B তে ভিসাতে কনভার্ট হয়ে যায় আমেরিকার জন্য। সো H1B তে অনেক সময় যে কোনো সময় চাকরি চলে যেতে পারে। পিএইচডি যারা করে তারা আবার চিন্তা করতেছে যে আচ্ছা পিএইচডি হলে আমি পিএইচডি ব্যবহার করে আমি একটা গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারতেছি, এরকম একটা অ্যাঙ্গেল থাকে। সো ওই অ্যাঙ্গেলটা কাজে লাগানো যায়। আবার আরেকটা হচ্ছে কি যে এরকম টাইপের যে আহ, আহ, মানে কি বলে মাস্টার্স করলাম, করে বেশি বেতন পাচ্ছি, বেশি বেতনে অনেকদিন জব টপ করতেছি, হয়তো কোনো ঝামেলা হয়নি, তারপরে H1B থেকে মানে ওখানে গ্রিন কার্ডে কনভার্ট করা একটু সমস্যা থাকে অনেকের জন্য। পিএইচডি তে গ্রিন কার্ডের লোভে মানুষ পিএইচডি করে। হ্যাঁ, কিন্তু পিএইচডি লাইফে আবার বেতন অনেক কম পাওয়া, মোটামুটি 5 বছর একটা বড় একটা ওরকম কম বেতনে থাকা, তারপরে টিচিং এ গেলে অ্যাভারেজ বেতন কম। হ্যাঁ, সো পিএইচডির পরেও কিন্তু মানুষ রিসার্চার হিসেবে জব করতে পারে বিভিন্ন জায়গাতে, অনেক ক্ষেত্রে পায় না। কিন্তু বাংলাদেশে অপরচুনিটি থাকে, বাংলাদেশে বিভিন্ন ইউনিভার্সিটি চালাতে পারে। সো এটা অনেকটা নিজস্ব ক্যারিয়ার অ্যাসপিরেশনের উপর ডিপেন্ড করতেছে, নট লাইকলি যে ফাইন্যান্সের উপর ডিপেন্ড করতেছে। কেউ যদি আসলে টাকা কামাতে চায় তার তার তো বিদেশ যাওয়ার দরকার নেই, কারণ বিদেশ যাওয়া ছাড়াও আরো অনেক উপায়ে টাকা কামানো যায়। তারপরে হচ্ছে যে আহ, মানে একটা মানুষ যে একাডেমি এতে কাজ করে, এরকম আমেরিকাতে এরকম অনেক মানুষ আছে, অনেক টপ রিসার্চার, তাদের যে বেতন তার থেকে অনেক বেশি বেতন হচ্ছে নিউ ইয়র্কে একটা লোক যে দোকানে চাকরি করে। হ্যাঁ, সো কারণ ও ট্যাক্স দেয় না। আর যে আমরা বিদেশে যারা থাকি এরকম মানে ভালো কাজকর্ম করি, এডুকেটেড কাজকর্ম করি, আমাদের থেকে বেশি ট্যাক্স কাটে। সো ট্যাক্স কাটার পর আসলে কতটুকু থাকবে, আমরা তো ট্যাক্স দেন না, ক্যাশ জব করে। সো টাকা দিয়ে আসলে জিনিসটা জাজ করা উচিত না, টাকা দিয়ে জাজ করলে জিনিসটা একটু ডিফারেন্ট একটা অ্যাঙ্গেলে দাঁড়াবে। সো টাকা কামানোর জন্য উপায়টা ডিফারেন্ট। আমরা পড়াশোনা করি, পড়াশোনা করতে ভালো লাগে, তাই একটা স্টেবল জায়গায় দাঁড়াতে যাতে থাকতে পারি, চাই একটা সম্মানিত জীবন পেতে চাই, তাই এট দ্য সেম টাইম টাকাটাও ইম্পর্টেন্ট লাইফে একটা মোটামুটি ভালো একটা লাইফ লিড করার জন্য। তো মোটামুটি এর মধ্যে একটা মানে মেলবন্ধন তৈরি করার জন্য আসলে করা উচিত। মানে এটা খুব একটা ডেফিনেটিভ অ্যান্সার নাই, কারণ হচ্ছে যে এটা এক একজনের জন্য রিকোয়ারমেন্ট প্রায়োরিটি এক এক রকম। কেউ যদি মনে করে যে সে জব করবে, সে বাংলাদেশে বসে থেকে কিন্তু বিদেশে জবের জন্য অ্যাপ্লাই করতে পারে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে বা আরো অনেক কিছুর ক্ষেত্রে। ওইভাবে নিজেকে মানে যোগ্য প্রমাণ করতে হয়। যোগ্য প্রমাণ করে আরো অনেক উপায় আছে জবের জন্য। আমি খুব ভালো সাজেশন দিতে পারবো না, বিকজ আমি বাংলাদেশে বসে থেকে জবে অ্যাপ্লাই করে আমেরিকা যাই নাই। সো হয়তো যারা গেছে তাদের সাথে কথা বলাটা বেটার। থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। আহ, ব্যাপারটা বুঝতে পেরেছি। আজকের পুরো সেশনটাতে আপনার চমৎকার আলোচনার মাধ্যমে আজকের সেশনটা আমরা এন্ডিং এর দিকে একদম চলে এসেছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের পুরো সেশনটাতে হচ্ছে খুব ইন্টারেক্টিভলি আমাদের পুরো ব্যাপারগুলো বুঝিয়ে বলার জন্য। আমরা আমাদের সেশনগুলো ক্লোজিং এর দিকে যাব, তবে একদম ক্লোজিং এ চলে যাওয়ার আগে সবার উদ্দেশ্যে বলছি যে আমাদের এই ইসলামিক ইউনিভার্সিটি সায়েন্স ক্লাব কর্তৃক আজ যেই সেশনটা চলমান আছে, সেই সেশনের মধ্যে যারা গেস্ট আসছেন তারা সর্বোচ্চ সুন্দর মতো করে এবং হচ্ছে তাদের যে একদম রিয়েল এক্সপিরিয়েন্স সেগুলো শেয়ার করার মাধ্যমে আমরা যারা অনুজ আছি তাদের জন্য, আমাদের জন্য ভাইরা অনেক সেশন গুলো করে দিয়ে যাচ্ছেন। বিশেষ করে প্রত্যেকটা বিষয় একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে আমাদেরকে বলে দিয়ে যাচ্ছেন যে আসলে এভাবে এভাবে করলে আমরা ঠিক তাদের পর্যায়ে পৌঁছাতে পারবো ইনশাল্লাহ। তো আমরা চেষ্টা করব যে ভাইদের মতো করে আমরাও সেইখানে যাওয়ার জন্য, এবং সেই অনুযায়ী হচ্ছে আমরা আমাদের সর্বোত্তক যে সমস্ত প্রস্তুতির বিষয়পত্রগুলো রয়েছে সেইখানটাতে হচ্ছে আমাদের এই সমস্ত ক্লাবগুলা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে হচ্ছে আমাদের রোড ম্যাপ তৈরি করা, আমাদের বিভিন্ন ডকুমেন্টস রেডি করা, এর পাশাপাশি হচ্ছে রিসার্চের কাজগুলোর জন্য যে সমস্ত বিষয় থাকে স্পেসিফিক টপিকগুলো সিলেক্ট করা এবং সেই অনুযায়ী রিসার্চের কাজ শুরু করে দেওয়া, গ্রুপিং গ্রুপিং হয়ে অথর হিসাবে কাজ করে একটা রিসার্চ পেপার পাবলিশ করা, সেই ক্ষেত্রে ক্লাবগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা আমাদের ইসলামিক ইউনিভার্সিটি সায়েন্স ক্লাব থেকেও খুব সামনেই হচ্ছে এই রিসার্চের কাজটা শুরু করতে যাচ্ছি। সেটার একটা অগ্রিম দাওয়াত এখান থেকেই দিয়ে দিলাম সবাইকে। এর বাইরে আজকের আমাদের এই প্রোগ্রামটাতে আমরা আজকের জন্য আর বেশি সময় নষ্ট করব না। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এই সেশনটা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। আমি আজকের ক্লোজিং স্পিচটা দেওয়ার জন্য আমি হচ্ছে আমাদের ইসলামিক ইউনিভার্সিটি সায়েন্স ক্লাবের ভাইস প্রেসিডেন্টকে ডেকে নিচ্ছি, সাজ্জাদ। ধন্যবাদ কবিরকে। আজকের সেশনটি রুহুল আমিন ভাই অত্যন্ত সুন্দর এবং খুবই বিস্তারিত সেশন নিয়েছেন। তো ভাইকে আমরা খুবই ধন্যবাদ জানাই আসলে আমাদেরকে 2টা দিন এভাবে সময় দেওয়ার জন্য। তো ভাইয়ের জন্য আমাদের পক্ষ থেকে ছোট একটা টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন আছে, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর
আমরা আসলে যেহেতু অনলাইন প্রোগ্রাম ভাইকে সরাসরি সাক্ষাৎ করার সুযোগ পাইনি, তাই আসলে এখন কিছু দিতে পারছি না। তবে ভাইয়ের কাছে আমরা দাওয়াত দিতে চাই। ভাই যেহেতু আমাদের আশেপাশে আছেন, রাজশাহীতে আছেন, ভাইকে আন্তরিকভাবে অনুরোধ করবো এবং দাওয়াত দিতে চাইবো যে একদিন আমাদের ইসলামিক ইউনিভার্সিটিতে আসেন এবং আমাদের সবার সাথে একদিন দেখা সাক্ষাৎ করেন, একদিন আড্ডাতে আমরা বসি, আমরা একটা ছোট প্রোগ্রাম করি। তাহলে ইনশাল্লাহ আমরা খুবই মানে সুন্দর একটা সময় কাটাবো। যেহেতু আপনি আশেপাশে আছেন, তো ভাইকে আমাদের দাওয়াত পৌঁছে দিলাম। এবং আপনারা যারা ধৈর্য সহকারে পুরো সেশনটা আর কি আমাদের সাথে ছিলেন, তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আহ, এবং আগামীকাল আমাদের এই বুট ক্যাম্পের সর্বশেষ দিন, যেখানে আমরা হচ্ছে আমাদের এমডি চয়ন আলী ভাই, উনি আমাদের ইসলামিক ইউনিভার্সিটির একজন অ্যালুমনাই। তিনি আমাদের প্রি ডিপার্চার টিপস এবং ভিসা সার্ভিস ইত্যাদি নিয়ে আলোকপাত করবেন। তো সকলকে অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি এবং রুহুল আমিন ভাইকে আবারও অশেষ অশেষ ধন্যবাদ জানিয়ে আজকের আমাদের এই অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।